ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمة الله وبركاته। আমরা যে বইটা ধরে পড়তেছিলাম বইটার নাম প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে মুসলিমরা কি সমস্যার সম্মুখীন হন এই নিয়ে বইটা। আমরা এটার একটা অংশ পর্যন্ত আসলাম। গতদিন আমরা আসলে বিয়ে এই যে চ্যাপ্টারটা পড়তেছি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য স্ট্রাগলস অফ দ্য আনম্যারিড অ্যান্ড দ্য ম্যারিড। আনম্যারিড যারা অবিবাহিত তাদের জীবনে কতগুলো স্ট্রাগল থাকে মুসলিম হিসাবে, ম্যারিডদের জীবনে কতগুলো স্ট্রাগল থাকে, সেটার ভিতরে আমরা একটা সাবহেডিংয়ে আসছে এখন, যেটা হচ্ছে অব্লিগেশন টুয়ার্ডস ওয়ান্স হাজব্যান্ড। একজন মহিলাকে বলতেছেন কোন একজন মহিলার হাজব্যান্ড বা স্বামীর প্রতি তার কর্তব্যগুলা কি বা অবশ্য করণীয়গুলা কি। তো তার ভিতরে আমরা যে জায়গাটা গতদিন শেষ করছিলাম আজকে সেখান থেকে শুরু করব। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন যে অনেক সময় দেখা যায় যে কোন একজন হাজব্যান্ড তার ওয়াইফের সাথে খুব অ্যাবিউজিভ মানে গালিগালাজ করে, চিৎকার করে, অ্যাগ্রেসিভ, রাগ থাকে, অথবা সে ডিপ্রেস থাকে, সে রাতে ঘরে ফিরে না ঠিক মতো বা ফিরলে অনেক দেরিতে ফিরে, দোষ ধরে কাজগুলার। যে কাজগুলা ধরেন একটা মানুষ এরকম দেখবেন আপনি যে কথার কথা একজন মহিলা রান্না করলে তার শরীর মানে শাড়িতে বা কাপড়ে ঝোলের দাগটাগ লাগে। এটা হয়তো তারা হয়তো ঘর করতেছে 10 বছর, এটি 10 বছর ধরে লাগে, কোনোদিন এটা সমালোচনা করে নাই, কিন্তু এখন দেখলেন এটা তার চোখে পড়তে শুরু করলো। মানে আমি বলতেছি যখন অন্য সমস্যা হয় তখন তার চোখের দোষগুলা প্রকট হয়ে যায়, আর অন্য সমস্যা না থাকলে দেখবেন কত সুন্দর সবকিছু চলতেছে। মানে এটাই মানুষের নেচার। এটা আপনারা দেখবেন এমনি যে কোনো ইন্টারপার্সোনাল রিলেশন দেখবেন আপনি যখন সবকিছু ভালো যাচ্ছে এই লোটের খালি গুণই আপনার চোখে পড়বে, দোষগুলো চোখে পড়বে না। কিন্তু যখন সম্পর্কটা হচ্ছে মানে অন্য সমস্যা হচ্ছে তখন দেখবেন খালি দোষগুলো আসে। তো এটা অত্যন্ত বেশি প্রযোজ্য হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে, কারণ হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা এই ধরনের পৃথিবীতে আর কোনো সম্পর্ক নাই। এত গভীর, এত ডিপ, এত মানে থিওরিটিক্যালি ধরেন একজনের প্রতিটি লোমকূপ আরেকজনের পরিচিত, মানে এইরকম অন্তরঙ্গ আর কোনো সম্পর্ক পৃথিবীতে নাই। আল্লাহ এটা ডিফাইন করেন নাই। সুতরাং এই জায়গাতে যখন ডিসইলিউশনমেন্ট হয় অথবা মানুষের যখন মোহভঙ্গ হয় অথবা কোনো কারণে যখন টেনশন আসে তখন দেখবেন দোষগুলো একটা একটা করে আসবে এবং পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় অনেক সময়। বিকজ আপনি যখন আপনার স্পাউস বা আপনার এরকম ক্লোজ যে তার সাথে যখন আপনি চেহারাটা চেঞ্জ করলেন অথবা তার দোষগুলো ধরলেন তখন অনেক সময় ড্যামেজটা ইরিভার্সিবল হয়ে যায়। আমি আপনাদেরকে বলছি আগে আমার জাহেলি যুগের কথা, ওয়ার অফ দ্য রোজেস একটা ছবি আছে, আমি যখন সিনেমা দেখতাম অনেক আগের কথা। এই ছবিটার উপজীব্য হচ্ছে যে আউট অফ নাথিং একটা ঝগড়া লাগে হাজব্যান্ড ওয়াইফের, এবং এটা বাড়তে বাড়তে মানে দুই সাইড থেকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম বাড়তে বাড়তে শেষ পর্যন্ত দুজনে মারা যায়। এটা মানে খুনাখুনি পর্যায়ে চলে যায়, অথচ জিনিসটা শুরু হয় খুব ছোট্ট জিনিস থেকে। তো এইগুলোরও পেছনের কারণ যেটা এই লেখক বলতেছেন যে সেটা হচ্ছে একজন মানুষ, স্পেশালি পুরুষ, সে যদি সেক্সুয়ালি ফুলফিল না হয় কোনো কারণে, এটা অনেক কারণ হইতে পারে, এর কারণটা যে সবসময় দোষ তা না, কিন্তু অনেক সময় জীবনের হার্ড হইতে পারে, হার্ড ফ্যাক্টস হইতে পারে। দোষ না হয়ে এটাকে পেছনে দিয়ে হেলেন দিবেন না, হ্যাঁ তাহলে বন্ধ করে দেন। সো এটা যে সবসময় একজনের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার তা না। যেমন সিঙ্গাপুরিয়ানদের আমি সিঙ্গাপুরে চাকরি করতাম আগে, তো সিঙ্গাপুরে আমাদের এক ভাই আছেন ক্যাপ্টেন, উনি অফিসে কাজ করেন এবং উনি ওখানকার সিটিজেন, এখন পাসপোর্ট হোল্ড করেন সিঙ্গাপুরে। তো উনি বলতেছেন যে ওনাদের অফিসে একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে। তো বিয়ে হয়েছে কিন্তু সে মানে বিয়ে হওয়ার পরে মানুষের ভিতরে একটা চেঞ্জ আসে না বা একটা আসে। তো ওদের খোলাখুলি কথা বলে, তো বলতেছে যে তোমার দাম্পত্য সম্পর্ক কেমন, মানে না আমরা ওয়ান্স ইন এ ওয়াইল একসাথে হই,
কেন, মানে কারণটা কি, মানে নতুন বিয়ে হয়েছে বলে আমি তো সবসময় টায়ার্ড থাকি, মানে এই যে কাজ, ট্রিমেন্ডাস অফিসে কাজের প্রেশার, বা এই কাজের পরে, বা সিঙ্গাপুরের লাইফটা যারা দেখছেন খুব ফাস্ট লাইফ, একটা র্যাট রেস, সকালে আগে আগে বাইরেতে হয় ইসে যাওয়ার জন্য। আপনার যদি সিঙ্গাপুরে কেউ, আপনি তো জান বোধ হয়, সিঙ্গাপুরের যে মেট্রো যেটাতে, ওটা দেখবেন সবাই মুখটা লম্বা করে দাঁড়ায় রয়েছে চুপচাপ, মানে সকালে ঘুম থেকে আসতেছে, অর্ধেক ঘুম, ফুল ঘুম, 1/3 ঘুম, বুঝছেন না, মুখগুলো সব লম্বা হয়ে রয়েছে, কাজে যাইতেছে, দৌড়াতে, মানে জীবনটা খুব চেঞ্জড আপ, মানে যে চলবে, যে ফার্স্ট লাইফ লিড করতে পারবে সে ঠিকই থাকবে, নাহলে র্যাট রেসে আউট। তো ওইখানে আপনার খুব অনেস্টলি সে বলছে যে বাই দিস টাইম বাড়ি ফিরে কাজ শেষ করে, প্রাইভেট কোম্পানির কাজ, এক্সট্রা কাজ, হোয়াট এভার, আর কোনো এনার্জি থাকে না দাম্পত্য সম্পর্কের জন্য। এটা একটা ভ্যালিড কারণ হইতে পারে। আমাদের দেশে অন্যরকম কারণ হইতে পারে, যে ধরেন 4-5টা বাচ্চা আছে, অথবা ঘরে কাজের মানুষ নাই, অথবা আরো উন্নত শ্রেণী যারা, তারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করতেছে, কর্পোরেট ওয়ার্ল্ডে দুজন আছে না, এখন কর্পোরেট ওয়ার্ল্ডে তো ভেরি মাচ আছে আমাদের মেয়েরা আছে, ভাই। যাই হোক, এই অ্যাপ্লিকেশনগুলো পরে আমরা পড়তেছিলাম যে বাসায় কাউকে ঢুকতে দিবে না হাজব্যান্ডের ছাড়া, হাজব্যান্ডের ওয়েলথ, হাজব্যান্ডের সম্পদকে প্রোটেক্ট করবে, এগুলো হচ্ছে তার সব অবশ্য করণীয়গুলা। কিন্তু 1 নম্বর অবশ্য করণীয় হচ্ছে হাজব্যান্ডের লিবিডো বা সেক্সুয়াল নিডটাকে সে ফুলফিল করবে, এবং যখন হাজব্যান্ড চাইবে তখন। আর এরপরে আসতেছে এরকম করে আরো কিছু আছে, হাজব্যান্ডের কথা, এটা আমরা গতদিন সেইটাও একটু আসছিল, যদিও আমি দেখে আসি না এখানে, যে যারা খুব ভালো সম্পর্ক যাদের ভিতরে, মানে যেসব হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, তার একটা টিপ হচ্ছে, বা একটা অ্যাডভাইস হচ্ছে যে নিজেদের ইগুলা, এখানে যারা ম্যারিড আছেন তাদের জন্য, বা যারা বিয়ে করবেন তাদের জন্য, নিজেদের দোষ ত্রুটিগুলো কখনো বাইরে আলোচনা করবেন না। এটা আপনি কিন্তু রিগ্রেট করবেন একদিন যদি করেন এটা। নিজেদের দোষত্রুটিগুলো নিজেদের ভিতরে, যারা খুব দাম্পত্য জীবনে যারা খুব সুখী, বা যারা সুখী বলতে আমি বলেছি যে যারা স্টেবল আছেন, যাদের ভিতরে কোনো ক্রাইসিস আসে নাই, তাদের একটা গুণ আপনি দেখবেন যে তারা কখনো ঘরের কথা বাইরে আলোচনা করেন না। নিজেদের এই কথাগুলা, মানে ফাইনাল ডিটেলস তো করবেনই না, বা প্রাইভেট জিনিসগুলো তো করবেনই না। এমনকি ধরেন আমার বউ রাঁধতে পারে না, অথবা আমার বউয়ের রান্নার থেকে অমুকের বউয়ের রান্না মজা, এই কথাগুলো তারা কোনোদিন বাইরে বলবেন না। এগুলো সুন্নাহর বিরুদ্ধ, এবং এগুলো তারা কখনো বলবেন না। কথা হচ্ছে যে মানে দুজনের ভিতরে যেটা একজন আরেকজনকে চাদর বলা হয়েছে, কোরআনের কথা না, একজন আরেকজনের লিবাস বা চাদর স্বরূপ বা আবরণ স্বরূপ, এটার মিনিংই হচ্ছে এটা যে একজনের যত ডিফেক্ট, লজ্জা, অপূর্ণতা, এটা আরেকজন ঢেকে দিবেন, ঢেকে রাখবেন। অনেক মিনিং এর এটা একটা মিনিং, অন্যান্য মিনিংও আছে। সো আপনারা এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হয়। আমি একটা আর্টিকেলের কথা প্রায় বলি, আমেরিকান একটা আর্টিকেল, একজন মহিলার লেখা। ওই মহিলা একটু পুরাতনপন্থী, ওয়াইফলি ডিউটিজ, এটার এই আর্টিকেলটার নাম। আমি আমার একটা বইতে এটার কথা বলছি, যে বিবাহ নারীবাদ একটা বই আছে, বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ নারীবাদ। এই বইটাতে আমি এই আর্টিকেলটা, বা এই আটলান্টিক ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিন আছে আমেরিকাতে, খুব মানে ক্লাসিক্যাল ম্যাগাজিন বলতে পারেন, বা পরিশীলিতদের জন্য, সেটাতে এই ওনার সিরিজ লেখা উঠতো। তো এই মহিলা বলতেছিলেন যে বিয়ের ভেঙে যায় আমেরিকাতে, অনেক বিয়ে ভাঙার পরেই দেখবেন যে তাদের একদম দাম্পত্য জীবনের গুড়তম ব্যাপারগুলো নিয়েও তারা একে অপরের কথা বলে বেড়াইতেছে, যে ও তো এরকম ছিল, হয়তো ইউজলেস, বুঝছেন না, মানে ও এটা পারতো না, ও এটা করতো না, বা এটা জানে না, বা এটা এইসব কথাবার্তা। তো এইগুলোর থেকে যে ড্যামেজটা হয়, এটা পার্মানেন্ট ড্যামেজ হয়। এবং এটা থেকে যেটা হয় যে এই একটু চিন্তা করলে দেখবেন যে কোনো পুরুষ মানুষ আর এই মহিলাকে রেসপেক্ট করতে পারবে না, যে মহিলা তার ফ্যামিলি নিয়ে এইরকম কথা বলে বেড়ায়, বা এই করে বেড়ায়। বিয়ে ভেঙে যেতেই পারে কখনো, ডিভোর্স হইতেই পারে কখনো, কিন্তু তার মানে এটা না যে আমরা মানে মুসলিম হিসাবে অন্তত একে অপরকে ভিলিফাই করব, একে অপরকে ভিলেন বানাবো, এটার কোনো দরকার নাই। এটা খুব সুন্দর, সাহাবীদের বিয়ে ভাঙছে, সাহাবীদের ডিভোর্স হয়েছে, কিন্তু আপনারা দেখবেন না যে তারা বলে বেড়াইতেছে যে আমার অমুকে এটা করছে, বা এটা করতে পারে নাই, বা এটা এরকম করছে, এরকম করো না। কোনো অশ্লীল ব্যাপার বা কোনো তারা শেয়ার করতো না বাইরে। তো আরেকটা কি পড়লাম আমরা, যে বাইরে ঘরের জিনিসগুলো বাইরে শেয়ার করবেন না, মানে দুইজন ভাইস ভার্সা এটা। তারপরে একজন পুরুষ মানুষ, মানে এটা মেয়েদের অব্লিগেশন বলতেছেন টুয়ার্ডস তার হাজবেন্ড, একজন পুরুষ মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। মানে সে অনেক ফ্রন্টে যুদ্ধ করে বাইরে, অনেক ফ্রন্টে যুদ্ধ করে বাইরে বলতে আমি বোঝাচ্ছি তার সে অফিসে এক ধরনের যুদ্ধ করে, সে বাসে ঝুলতে গিয়ে এক ধরনের যুদ্ধ করে, সে তারে ওই আপেল লালা ঠকায় দিছে, দেখাইছে একটা আপেল দিয়ে দিছে সব পচাগুলা, মানে অনেক ফ্রন্টে যুদ্ধ করে বাইরের ওয়ার্ল্ডে। কিন্তু তারপরে সে যখন ঘরে আসে,
ঘরটা যেন তার জন্য একটা আশ্রয়ের জায়গা হয়, একটা অ্যাপ্রিসিয়েশনের জায়গা হয়, একটা শান্তির জায়গা হয়, একটা নির্ভরতার জায়গা হয়। এইখানেও যদি আয়সা শুনে যে তুমি কি করলা, তোমার বন্ধুরা তো এই করে ফেলছে, তাহলে এই লোকটা মানে মুসলিম হিসাবে সে চিন্তা করবে না, কিন্তু এই লোকটা অনেক সময় মনে করতে পারে যে বাইচে থাকার কোনো মিনিং নেই। এরকম আমরা অনেক মানুষকে চিনি যে যাদেরকে মানে একটা ওয়াইফ যদি আপনাকে কম্পেয়ার করে আরেকজনের সাথে, সে আপনারা দুজন ফ্রেন্ড আছেন, একই ব্যাচের, কোন একটা প্রফেশনে আছেন, আর্মি অথবা মেরিন একাডেমি বা জাহাজে বা কোন একটা মানে একই পজিশনে আছেন, দুজন ইঞ্জিনিয়ার। এখন ওয়াইফ বলল তুমি কি করলা, অমুকের তো হাজবেন্ড, অমুকের হাজবেন্ডের তো অ্যাপার্টমেন্ট আছে 3টা ঢাকা শহরে, এবার 5-এরও গাড়ি চড়ে, আমি তো রিক্সায় চড়তে চড়তে আমার কোমরটা ভেঙে যেতেছে। এই কথা যদি কোনো পুরুষ মানুষকে কোনো ওয়াইফ বলে, তার কিন্তু হৃদয়টা, চিত্তটা ভেঙে যাবে একদম। তার মনে হইতে পারে যে পৃথিবীতে কার জন্য আমি এসব করতেছি, যাই করতেছি আমি, এবং এটা মিনিংলেস। এটা খুবই খেয়াল করার ব্যাপার। এটা আমাদের অনেক বোনরা অনেক সময় এখনো এবং আগেও অনেক সময় ভুলবশত করে ফেলেন বা মুখ দিয়ে চলে আসে, বা মেটেরিয়াল জিনিসের প্রতি। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অধিবাসী অধিকাংশ মেয়েদের দেখে আসছেন না? তারপরে এটার কারণ জানেন তো কি, যে মেয়েরা নাশকর মানে কৃতজ্ঞ হইতে পারে না বা শুকরিয়া আদায় করতে পারে না। তো আমরা এটা বোনদের জন্য বলতেছি যে আমরা এটা খেয়াল করবো। তারপরে আরো কিছু টিপ আছে জীবনের, মানে আমি গতদিন বলছি যে যার কথা বললাম, আমেরিকান মহিলা যিনি পুরাতনপন্থী, লেখেন এসব নিয়ে, কেটলিন ফ্ল্যানাগান ওনার নাম। উনি যেমন বলতেছিলেন, অ্যাডভাইস দিচ্ছেন 60s এর কথা, এটা যে একজন, এখানে বলছি আমি আগের দিন, আবার বলি যে একজন মহিলাকে বলতেছেন যে তুমি তোমার ঘরের অনেক কাজ, বুঝতেছি কোনো কাজ করে তোমার সময়, মানে গৃহবধূর কথা বলতেছেন, তুমি খুবই মানে দম বন্ধ হয়ে যায় কাজ করতে করতে, কিন্তু চেষ্টা করো এগুলোকে দুপুরের ভিতর শেষ করে ফেলতে। হাজব্যান্ড আসবে ধরেন 4টা-5টায়, আমাদের যেরকম অফিস টাইমে ফিরে আসে যখন, তুমি চেষ্টা করো এটা দুপুরের ভিতর শেষ করে পড়তে। তারপরে একটা ঘুম দাও, ছোট্ট একটা ঘুম দাও, খাওয়া দাওয়া করো, একটা ছোট্ট ঘুম দাও। তাইলে কি হবে, তুমি ফ্রেশ হবা। তারপর তুমি একটা গোসল করো, তারপরে ইউ প্রিপেয়ার ইউর সেলফ ফর ইউর হাজব্যান্ড, মানে যখন হাজব্যান্ড ঘরে আসবে তুমি ফ্রেশ একটা চেহারা নিয়ে দরজাটা খুলবা তার। এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট টিপস, কিন্তু এগুলো কিন্তু অনেক হেল্প করে। ঠিক এরকম আরেকটা টিপ হচ্ছে যে ধরেন আপনার ঘরে সমস্যা হইতেই পারে, কাজের বুয়াটা আজকে আসে নাই, অথবা আসছে আপনার খুব প্রিয় একটা ডিনার সেটের একটা মানে বোল ভেঙে ফেলছে। এই প্রবলেমটা ক্যান ওয়েট। হাজব্যান্ড আইসা ঘরে ঢোকার 5 সেকেন্ড 50 সেকেন্ডের ভিতর বলতে হবে এমন কোনো কথা নেই। সাহাবীতে আমরা কি পাই, বাচ্চা মারা গেছে এটা কিন্তু বলেন নাই, পাই না একটা ঘটনা, জানেন তো সবাই এই ঘটনাটা, ছেলে মারা গেছে এটা বলেন নাই। রাত্রে হাজব্যান্ডের সাথে থাকছেন, হাজব্যান্ডের সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে, হাজব্যান্ড ঠান্ডা মানে বাইরে থেকে আসার যে ক্লেটটা, যে টায়ারিং এটা ওটা গেছে, তারপরে বলছেন যে গল্প হিসাবে বলছেন যে আল্লাহ যদি আমাদেরকে কিছু দেন আর সেটা আল্লাহর জিনিস আমাদের সাথে রাখে না, সেটা নিয়ে যেন আমাদের তো রিগ্রেট করার কিছু নাই। এইভাবে করে নিজের বাচ্চা যে মারা গেছে এটা হাজব্যান্ডের কাছে বলছেন। বাসায় আসার সাথে আরে গেলাম আমার সব মারা গেছে, এইভাবে বলেন নাই। এটা কিন্তু এমনিও খেয়াল করার কথা, যে কোনো ওয়াইফদের জন্য খেয়াল করা উচিত যে আমরা আমাদের দিনে অনেক প্রবলেম হইতে পারে, আমাদের এই যে বললাম বুয়া আসে নাই, এটা ভেঙে ফেলছে, বাচ্চা এটা করছে, অমুক জায়গার এটা হয়েছে, এগুলা জাস্ট 5, 10, 50, 1 ঘন্টা 2 ঘন্টা পরে বললে যে এফেক্ট হবে। আর আইসা বেচারা কাপড়টা খোলার আগে আপনি বললেন, অলরেডি মেজাজটা গরম আছে, অন্যরকম একটা এফেক্ট হবে। এবং এখানে আপনাদেরকে আগে বলছি, আমার আব্বা আম্মার কথা বলছি যে আমাদের সময়কার অনেকখানি বলি আমি, এটা একটা নাইস অ্যাডভাইস যে আমরা যখন বড় হচ্ছে আমাদের বাসায় কারেন্ট ছিল না, ক্লাস 5 পর্যন্ত আমার বাসায় কোনো কারেন্ট ছিল না, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ি। কিন্তু আমার আব্বা দুপুরে একটা সময় আসতেন, আমি দেখতাম যে আম্মা মানে মাটির কলসির পানি, আমাদের ফ্রিজ ছিল না, মাটির কলসির পানি ঠান্ডা হয়, ওই কলসির পানি দিয়ে 1 গ্লাস লেবুর শরবত বানাইতেন, বানায়া আব্বা আসলে আব্বা বসতেন একটা চকি মার্কা জায়গায়, প্রথমে জামাটা খুলতেন, শার্টটা, ওই অবস্থায় শরবতটা হাতে দিতেন এবং একটা পাখা দিয়ে তাকে বাতাস করতেন। হ্যাঁ, এই যে জিনিসটা, এটা আপনি জাস্ট নিজের বেলায় চিন্তা করেন। আজকে হয়তো আঙ্গিকটা চেঞ্জ হয়ে গেছে, তো ফ্যানে দিবে বাতাস, ফ্রিজে দিবে পানি, ঠান্ডা পানি, যাই হোক, তারপরেও ওয়াইফ কিন্তু এটা করতে পারে। এবং এই যে মানে সম্পর্ক বিল্ড হবে বা তার যেটা প্রশান্তি হাজব্যান্ডের বা তারই, তারপরে সে 1 ঘন্টা 2 ঘন্টা পরে হয়তো খুব একটা গ্রেভ প্রবলেমের কথাই বলতেছে। প্রবলেমের কথা বলতে হবে, হাজব্যান্ডকে বলতে হবে না, অনেক সময় বলতে হবে এমন প্রবলেম যেটা নিজে ট্যাকল করতে পারতেছেন না, এটা বলবেন, তাতে আপত্তি নেই, কিন্তু সময়টা বুঝে বলবেন, সময়টা নিয়ে বলবেন, তার জন্য যেন বাসাটা জাহান্নাম না হয়ে যায়। বা অনেক ফ্রন্টে যুদ্ধ করে আইসে সে যেন একটা নতুন ফ্রন্ট না খুলে বাসায়, মানে অনেক ফ্রন্টে যুদ্ধ করেছেন, বাসায় আসতেছে একটু শান্তির জন্য, দেখলো যে এখানে অলরেডি একটা ফ্রন্ট রেডি হয়ে রয়েছে তার জন্য টু ফাইট, সেটা যেন না হয়। যাই হোক, তো বলতেছেন ম্যান নিডস টু ফিল অ্যাপ্রিসিয়েটেড বাই হিজ ওয়াইফ। একজন পুরুষ মানুষ তার ওয়াইফের সাপোর্ট চাবে এবং অ্যাপ্রিসিয়েশন চাবেই। দিস ইজ দ্য ওয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন, সোজা কথা। এবং
There are many ways for her to make her husband feel appreciated. She can try to look beautiful for him and make him a good meal when he comes home. এই যে দেখতে সুন্দর হওয়াটাও কিন্তু তার অ্যাপ্রিশিয়েট করা। যখনই আপনি একটু যার একটু ফাইনাল সেন্স আছে সে চিন্তা করবে আমার ওয়াইফটা আমার জন্য সুন্দর হয়ে বসে আছে, তার মানে সে লাইকস মি, অথবা সে লাইকস মাই লাইকিং, সেটাও একটা কথা। সে আমার পছন্দটাকে পছন্দ করে, মানে আমি যেটা পছন্দ করবো সেটাকে পছন্দ করে, মানে আমাকে অ্যাপ্রিশিয়েট করতেছে, আমাকে ভ্যালু করতেছে, আমাকে দাম দিচ্ছে। হ্যাঁ, এই যে আবার বলছেন একটা সুন্দর মিল রান্না করো, এটাও কিন্তু খুব বড় কিছু না, মানে কষ্ট করে জানিয়ে নেন। আমি একজনের কথা শুনতেছিলাম যে ভদ্রলোক আরেকটা বিয়ে করছেন, মানে এক ওয়াইফ আছে আরেকটা বিয়ে করছেন, এটা হালাকায় আলোচনা হচ্ছিল। তো যারা আলোচনা করতেছেন তারা সবাই মহিলা, তারা বলতেছেন যে এই বয়সে আবার বিয়ে করলো, আর এই মহিলা তো অতই না, মানে অত পরিশীলিত না, মানে ওরকম শিক্ষিত না, ওরকম উচ্চ বংশীয় না, বা মানে খুব অর্ডিনারি একজন মহিলা বিয়ে করছে। তখন আরেকজন মহিলা বলতেছে যে মানে ওই হাজব্যান্ডের সাইডের পরিচিত আর কি, মানে যিনি বিয়ে যার কথা হচ্ছে তার সাইডে পরিচিত। আপা আপনি যদি দেখতেন যে সে কি যত্ন করে তার অফিসের টিফিনটা দেয়, মানে কিভাবে প্রেজেন্ট করে, এটা যদি দেখতেন তাহলে আপনি বুঝতেন যে সে কত খেয়াল করে হাজব্যান্ডের, জাস্ট প্রেজেন্টেশনটা। সে টিফিন ক্যারিয়ারে কিভাবে ক্লিন করে এইটা ভাত, এটা তরকারি, ওয়েল ডিফাইন্ড, মানে জাস্ট ওটা সামনে নিয়ে কারো মনটা ভরে যাবে। এটা কিন্তু আরেকজন মহিলা বলতেছে। দ্যাট মিনস হোয়াট, মানে আগের ওয়াইফ এটা করে না, মানে এটার পেছনের যে কথাটা, মানে হিডেন যে কথাটা, সেটা হচ্ছে যে তার আগের ওয়াইফ সেটা করে না, যে এই ওয়াইফটা করতেছে বা যে এই ওয়াইফটা করতেছে। মানে এইভাবে চিন্তা করতে পারি আমরা যে খুব ছোট্ট জিনিস দিয়ে মানুষকে কিন্তু খুশি করতে সবসময় খুব বড় জিনিস লাগে না। মানে ধরেন আমি দেখি অনেক সময় আমাদেরই পরিচিত অনেক আছে, সে আমরা খাইতে পছন্দ করে উইথ একজন পুরুষ মানুষ, সে এই বরিশাল্লা আমরা খাইতে পছন্দ করে উইথ মরিচ এন্ড লবণ। খুব সিম্পল একটা জিনিস, একটা বুদ্ধিমান ওয়াইফ কিন্তু খেয়াল করবে, ইট টেক্স নাথিং। লোক কারো একজন বলবে যে আমার 6টা আমরা এনে দেওয়া, ক্যাটারেটে খাওয়াই দিল পাচ্ছে। কিন্তু এই জিনিসটা হয়তো একজন ওয়াইফ 10 বছর ধরে মিস করতেছে, টিল অ্যানাদার ওমেন সামডে আমরা কাইটা মরিচ দিয়ে লবণ দিয়ে দিছে, বাহ এই কেমনে জানলাম এটা পছন্দ করি, বা এটাতে সে ইমপ্রেসড হয়ে গেল হাজবেন্ডটা। এগুলো খেয়াল করার ব্যাপার আছে, এগুলোর উপর আসলে ক্লাস করা উচিত, কাউন্সেলিং করা উচিত। আপনারা যারা বুড়ে হয়ে গেছেন তাদের না, মানে যারা ইয়াং আগামীতে যারা বিয়ে করবে তাদের উচিত। আপনাকে তো আর বিল্লি কাটতে পারলে কাটছেন, নাইলে শেষ, সময় শেষ, বুঝছেন না? এটা যে শিবরাম মুখার্জি ছিল না একজন রম্য রচনা লিখতো, তো সে কইছে আর কি যে মানে বিল্লি কাটার ব্যাপার বলছে আর কি। এই গল্পটা বলছে কিনা আপনাদের জানি না, মানে বিল্লি কাটার ব্যাপারে একজন মানে কথা হচ্ছে যে আর কি প্রথম রাতে বিল্লি কাটার ব্যাপারটা কথা হচ্ছে। তো বলতেছে একজন গল্প বলতেছে যে আমার চাচা ছিল, উনি একটা ঘোড়া নিয়ে বিয়ে করতে গেছিল। তো বিয়ে করে বউরে নিয়ে ঘোড়ায় করে ফিরতেছে, তো ঘোড়াটা একখানে থেমে গেছে, মানে উঁচু নিচু জায়গায় আর চলতে চায় না। তুমি বলছে তো তারপরে আরো বেশ কিছু দূর গেছে, আবার থেমে গেছে ঘোড়াটা, উনি বলছে 2। আরো কিছু দূর গিয়ে একেবারে আর চলবে না, তারা জানে দিতেছে না, তখন তুমি গুলি করে ঘোড়াটা মারে ফেলছে। 3 বলছে, ঘোড়াটা মারে ফেলছে। দ্যাট ওয়াজ দ্য মেসেজ। ওই চাচি তার আর জীবনে চাচার এগেন্স্টে কিছু বলে নাই, বুঝছেন না? মানে এটা ছিল হিজ ওয়ে অফ বিল্লি কাটা আর কি। তো আরেকদিন এরকম গল্প সল্প বলতেছে যে সে বিল্লি কাটতে গিয়ে, মানে এই গল্প স্বল্প শুই না, সে বোধহয় সত্যি সত্যি বিল্লি কাটতে গেছে একটা। তো তখন বলতেছে আপনার কি বলে, বউ তারে খুব টিটকারি মারে কথা বলছে আর কি, যে এমনি তো কোনো মুরদ নাই, বিড়ালের উপর দিয়ে ঝাল করতেছে। তো সে এসে দুঃখের কথা পরে বলতেছে আর কি, যে আমি তো এটা ট্রাই করে দেখলাম, কোনো লাভ তো হইলো না, উল্টা আমার এনে হাসি ঠাট্টা করলো এবং করলো। তখন বলতেছে পারলে তো আগেই পারতে, এখন কি আর পারবার জো আছে, এখন তো অপার পারাবার, বুঝছেন না? মানে এটা একটা সময় থাকে, স্টেজ ইন টাইম। তা আপনাদের যারা দাঁড়িয়ে পাইকে গেছে আপনাদের জন্য বলতেছি না, আমি এই কথাগুলো বলতেছি যারা এখন বিয়ে করেন নাই তাদের জন্য, অথবা যারা নতুন করছেন তাদের জন্য, যাদের আছে না, আপনাদের সময় আছে। ইজ নেভার। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ দেখলে বুঝি যে এটা কোনোদিন ওল্ড না, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করেন তখন কত বয়স ছিল? অনেক বয়স ছিল না, কিন্তু তারপরেও কিন্তু এটা টু লেট ছিল না। শরবতটা একই গ্লাসে একই জায়গায় মুখ লাগায় দুজনে খাইছেন, গল্প আছে না এগুলো? বা দুধটা একই জায়গায় মুখ লাগায় দুজনে খাইছেন, আউট অফ লাভ, আউট অফ এফেকশন বা যাই বলেন, এটা কখনোই দেরি না। তারপরে আমি বলতেছি যে ইয়াং আলাদের বেশি আর কি এখানে। আপনি কি ম্যারিড তো না? কয় বাচ্চা? 3 বাচ্চা, মাশাআল্লাহ। এখন তো 3 ফিগার তো শোনাই যায় না, 3 ফিগারই এখন মাশাআল্লাহ হয়ে গেছে, বুঝছেন না? 3 ফিগার এখন তো মানে ওই আছে, ইংরেজিতে কথা আছে 1 2, তারপরে বলে মাল্টি, বুঝছেন না? 3 অলরেডি মাল্টিতে চলে গেছে আর কি। ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল বলে, তারপরে বলে মাল্টিল্যাটারাল। শুনেন নাই কথাটা? মাল্টি হয়ে যেতে এখন আমাদের
আমাদের মুসলিম সমাজে এখন 3ই মাল্টি হয়ে গেছে, আগে এটা ছিল না। যাই হোক, আমরা 5 জন ছিলাম, আমার শ্বশুর বাড়িতে 6 জন ছিল। আচ্ছা, গেল। তারপরে বলতেছেন she can say pleasant things to him and thank him when he does something nice, even if something that he is supposed to do. অনেক সময় মনে করি এটা তো করবে, সে এটা তো করবে, এটা না, ওয়ান্স ইন এ ওয়াইল। এটা মহিলার বেলা বলছেন, পুরুষের বেলা এটা প্রযোজ্য। যে জিনিসটা সে করবেই বলে আপনি মনে করতেছেন, সেইটা আপনি যদি অ্যাপ্রিসিয়েট করেন তাইলে আপনার সে ভালো ফিল করবে। বোথ ওয়ে, এটা কিন্তু বোথ ওয়ে কথাটা। যে আপনার জন্য রাঁধতেছে, রোজই রাঁধে, তারপরে আপনি বললেন যে বাহ, এটা তো একটু অন্যরকম, বা এটা তো একটা কিছু বললেন, অ্যাপ্রিসিয়েট করার মতো যে জিনিসটা সেটা করলেন। অফকোর্স দ্য সেম অ্যাপ্লাইজ টু দ্য ম্যান। এই যে উনি বলেছেন একই কথা পুরুষের বেলায় খাটে। আরেকটা জিনিস কি, আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছেন, আমরা অ্যাপ্রিসিয়েশন পছন্দ করি। আপনাকে কেউ 7 বছর বয়সে একটা প্রেস করে কথা বলছে, আপনি হয়তো দেখবেন এখনো মনে আছে। আবার উল্টাটা যদি বলে, সেটারইটা মনে আছে। আমাদের জাহাজি বন্ধু ছিল, মানে সে বলতো যে সে বাপ মা সবচেয়ে ছোট ছেলে ছিল, তার 47 বছর বয়সে তার জন্ম হয়েছে। মানে বয়সকালের আর কি, খুব খুব রেয়ার একটা কেস আর কি। এই বয়সে সাধারণত আমাদের দেশে বাচ্চা কাচ্চা হয় না, মানে কিন্তু তার বড় বন্টনদের বিয়ে হয়ে গেছে, দুলাভাইরা, তাদের আবার বাচ্চা কাচ্চা আছে, বুঝছেন না? তো বলতো যে স্যার, আমার মায়ে ওই গাওয়া ঘি, মানে নিজের দুধ থেকে ঘি বানায়া এদের লিগে কোরমা পোলাও রাইন্দা খাওয়াইতো। বাড়ি আসতো যখন, খাইতে বসছি, মজার একটা জিনিস খামো, হঠাৎ জিজ্ঞেস করলো, মোমেন এবার অঙ্কে কত পাইছো? আমার খাওয়াটাই দিল নষ্ট করে স্যার। মানে এটার পরে আমি কি বলবো, এবার অঙ্কে কত পাইছো, মানে আমারটা যদি বলি তাহলে বলবে নেক্সট কথাটা হলো, তুমি তো নুরুল ইসলামের ব্যাগ টানবা। নুরুল ইসলাম হলো তাদের সবচেয়ে বড় ভাই, উনি ইউনিভার্সিটির টিচার ছিল। তো তুমি তো অঙ্কে এত পাইছো, মানে তুমি ওর ব্যাগ টানবা, মানে বড় ভাইয়ের বোঝা টানবা তুমি আর কি, বাজারের ব্যাগ টানবা, তুমি তো ইউজলেস হবা। এই কথাগুলা সে আমার সাথে যখন আলাপ করতে, তখন তার বয়স 40+, সে কিন্তু ভুলে নাই। এই ছোটবেলায় দুলাভাই কিছুই না, খাইতে বসে জিজ্ঞেস করছে অঙ্কে কত, মানে তার মনে হচ্ছে তুমি কি আর সময় পাইলে না এই কথাটা জিজ্ঞেস করার, আমি একটা মজার জিনিস খামো, ছোট ছেলে, খাইতে বসছি সবার সাথে আনন্দ করে, তুমি এখন আমার জিজ্ঞেস করছো অঙ্কে কত পাইছি। এই জিনিসগুলা আমরা কিন্তু, এটা তো বাইরের ব্যাপার, ফ্যামিলিতেও কিন্তু এগুলো ঘটে। একটা অ্যাপ্রিসিয়েশন মানুষের মনে থাকে, আর একটা কারো সামনে যদি আপনার, বিশেষ করে কারো সামনে হাজব্যান্ড বা ওয়াইফ একজন আরেকজনকে যদি করে, সেটাও কিন্তু সে ভুলতে পারে না সহজে। গেল। এরপরে বলতেছেন যে আচ্ছা, এরপরে বলতেছেন ইট ক্যান হ্যাভ সিরিয়াস ডেট্রিমেন্টাল এফেক্ট অন দ্য ম্যারেজ ইফ দ্য ওয়াইফ পারসিস্টেন্টলি ডেমনস্ট্রেটস ইনগ্র্যাটিটিউড। সিরিয়াস ডেট্রিমেন্টাল এফেক্ট, আমি যেটা বললাম যে আমি তো হয়তো ঘরই করতে পারতাম না, সত্যি কথা। আমার ওয়াইফ যদি আমাকে কোনো দিক দিয়ে ইম্পর্টেন্ট, কোট আনকোট, অক্ষম মনে করতো, আমি ঘরই করতে পারতাম। মোস্টলি অক্ষম মনে করে কি, যে দুনিয়ার জিনিস দিয়ে মনে করে, মেটেরিয়াল জিনিস দিয়ে মনে করে, মোস্টলি মেটেরিয়াল জিনিস। যে বললাম, একই সাথে চাকরি করতেছো, ওনার 3টে অ্যাপার্টমেন্ট ঢাকায়, পাজেরও দৌড়ায়, আর আমার রিক্সা চড়তে চড়তে কোমরটা ভেঙে যাচ্ছে। এইটাই আর কিছু কম্পেয়ার করতে শুরু করে যখন, এটাই অক্ষম মনে করে। একটা পুরুষ মানুষের জন্য এটা সাংঘাতিক ড্যামেজিং এবং সাংঘাতিক, মানে তার একটা মানে হিরার বা ম্যানহুড বা ম্যানলি প্রাইড যেটা, সেটার জন্য খুব ড্যামেজিং ব্যাপার এটা, যখন একটা ওয়াইফ এটা করবে। এবং এটা আসলে কনসিয়াসলি করা উচিত। এই ওয়াইফের যদি মনে হয় যে এই হাজব্যান্ডের সাথে সে থাকতেই পারবে না বিকজ অফ মেটেরিয়াল, ধরেন মানে তার বাড়ি নাই, তার গাড়ি নাই, তার এটা নাই, ওটা নাই, সেই ক্ষেত্রে সে তো ডিভোর্স একটা বেটার অপশন দেন তাকে এইভাবে ভেঙে দেওয়া বা তার এই ড্যামেজটা করা। একটা মানুষের পার্সোনালিটি ব্রেকডাউন হয়ে যাবে এটা থেকে। এটাই বলতেছেন যে সিরিয়াস ডেট্রিমেন্টাল এফেক্ট হতে পারে। এ ম্যান মে ইভেন্চুয়ালি গিভ আপ অন দ্য রিলেশন বিকজ হি ফিলস লাইক হি কান্ট উইন। সে জিততে পারবে না, এই মহিলার হৃদয়টা জয় করতে পারবে না, এটা চিন্তা, এটা বুঝতে বুঝতে সে একসময় হাল ছেড়ে দিতে পারে এবং রিলেশনটাই নষ্ট করে দিতে পারে। Some women and men show ingratitude by belittling any effort and complaining about minor problems. Belittling মানে কি, যে কোনো একটা এফোর্টকে ছোট করে দেখা। ধরেন একজনের হাজব্যান্ড তার জন্য একটা শাড়ি নিয়ে আসলো, মেবি এটা ৬,০০০ টাকার শাড়ি না, জাস্ট ৬০০ টাকার শাড়ি, এটি সে পারে, এটি তার তৌফিক আছে। দেখে এক্সপ্রেশন আছে না, আমরা সবাই বুঝি, এটা হইতে পারে, আরটা হতে পারে, মানে বুঝছেন না, দুটোর ভিতরে আকাশ পাতাল তফাৎ না।
এইটুকুই কিন্তু একজনকে ড্যামেজ করে দিতে পারে, একজনের হৃদয়টা ভেঙে দিতে পারে। যে আপনি দেখেন ও আচ্ছা এটা খুব কমন জিনিস। আচ্ছা, এরপরে আসতেছে কজেস অফ ম্যারিটাল প্রবলেমস অ্যান্ড দেয়ার রেমেডিজ। এখন আমরা এই বইটা কি পড়তেছি, আমরা মুসলিমরা এখনকার দুনিয়ায় কি প্রবলেম ফেস করে, তার ভিতরে আমরা সাবহেডিং এর ভিতরে পড়তেছি প্রবলেমের কারণগুলা পড়তেছি আমরা। কারণের ভিতরে ম্যারিটাল প্রবলেম মানে ওইটা শেষ, আমরা এখন পড়তেছি স্ট্রাগল অফ দ্য আনম্যারিড অ্যান্ড ম্যারিড, স্ট্রাগলস অফ দ্য আনম্যারিড অ্যান্ড ম্যারিড, স্ট্রাগলের ভিতরে আছে আমরা, ওইটা শেষ, কারণগুলো শেষ করছি আমরা। এখানে তাহলে এখন কি করতেছে, ম্যারিটাল প্রবলেমের কারণগুলা কি, দাম্পত্য সম্পর্কের প্রবলেমের কারণগুলা কি, আর তার রিমিডিগুলা কি, পয়েন্ট ওয়াইজ উনি একটু বলার চেষ্টা করতেছেন। পয়েন্ট ওয়াইজ শুনলে কি হয়, ইজিয়ার টু রিমেম্বার, তাই না? পয়েন্ট ওয়াইজ শুনলে আমরা সহজে করতে পারি। 1, the husband is not fulfilling, 1 নম্বর পয়েন্ট বলতেছেন, his obligations and following the sunnah while his wife is, হাজব্যান্ড তার উপরে ওয়াইফের হক যা বা তার অবশ্য করণীয় যা হক আদায় করতেছে না অথবা অবশ্য করণীয় যা তা করতেছে না, যখন কিনা তার ওয়াইফ সুন্নাহ অনুযায়ী তা করতেছে। ওয়াইফ সুন্নাহ অনুযায়ী আপনার সমস্ত রাইটগুলা ফুলফিল করতেছে, কিন্তু আপনি করতেছেন না, এই সময় প্রবলেম হবে। সাহাবীদের ওয়াইফরা কমপ্লেন করছেন যে তাদের প্রতি হাজব্যান্ড অনাসক্ত, হাজব্যান্ডের কোনো আসক্তি নাই, হাজব্যান্ডের কোনো রোজা রাখতেছে, বাইরে পড়ে থাকতেছে বা ইত্যাদি। তারপরে সাহাবীদের ভিতর কেউ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অ্যাডভাইস করছেন ওয়াইফের কাছে যাইতে, বাইরে আড্ডা না দিতে, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেক গল্প পাবো সুন্নাহ খুঁজলে। 2 নম্বর, দ্য ওয়াইফ ইজ নট ফুলফিলিং, উল্টাটা বলতেছেন যে ওয়াইফ হাজব্যান্ডের রাইটগুলো ফুলফিল করতেছে না, হাজব্যান্ডের হকগুলো আদায় করতেছে না, অব্লিগেশনগুলো যেগুলো তার উপর অবশ্য করণীয় সেগুলো করতেছে না, এবং সুন্নাহ ফলো করতেছে না, কিন্তু হাজব্যান্ড করতেছে। মানে তার মানে কি, দুইজন না করলে জিনিসটা শান্তিপূর্ণ হওয়ার চান্সটা কম। কেউ কেউ হইতে পারেন যে উনি খুব বড় হৃদয়ের মানুষ বা মানব বা মানবী, যিনি তার রাইটটা ছেড়ে দেন, তার রাইটটা ছেড়ে দিয়েও তিনি রাইটটা ফুলফিল করেন হাজব্যান্ডের বা ওয়াইফের, এটা এক্সেপশন। কিন্তু ইউজুয়ালি দুইজন না করলে এটা শান্তিপূর্ণ হওয়ার কথা না। আমি আপনাদেরকে বলছি আগেও, বা ওই ভদ্রলোককে অনেকে চিনেন পার্সোনালি, যেমন এখানে চিনেন, কি নাম, এই মামুন চিনে ভাই। আমাকে দিনী ভাই একদিন বলতেছেন যে ভাই চ্যারিয়ট 2 চাক্কার গাড়ি আছে না, 2 চাক্কার ওই যে ঘোড়ার গাড়ি হয় না, বা কি বলে ওই এক্কা গাড়ি বলে নাকি, ওগুলার নাকি টমটম মার্কা গাড়ি হয়, চাক্কা 2টা সমান না হলে কিন্তু এই গাড়ি সামনে আগাবে না, একই জায়গায় ঘুরবে। ছোট চাক্কারে সেন্টার করে বড় চাক্কাটা ঘুরবে। আপনার গ্রামে দেখছেন মাড়াই দিতে, দেখছেন গরু দিয়ে যখন দিত, একটা গরু সেন্টারে থাকে, সে ধরে রাখে সব বাকি গরুগুলারে, তারা কি করে এক জায়গায় রাউন্ড হয়ে ঘুরতে থাকে আর কি। দেখছেন মামুন, আজকাল তো উঠে গেছে, এটা মেশিনে কর। হ্যাঁ, আমাদের দেশে হলে মাড়াই বলে, এখন তো মেশিনে করে এসব কাজ, এখানে গরুয়ে করে না, মেশিনে করে। যাই হোক, গরুর অনেক দাম বেড়ে গেছে এখন, এটা একটা কারণ, গরুয়ে করে না, মেশিনে করে। যাই হোক, তো অল্প স্বল্প হলে মানুষই করে, মানুষে বেড়ে বেড়ে করে, আর বেশি হলে একটা মেশিন পাওয়া যায় ভাড়া, ডিজেলের মেশিন করে দেয় আর কি। তো এটা খুব সত্যি কথা যে চাক্কা 2টা সমান না হইলে আপনার এটা আগাবে না, এক জায়গায় ঘুরবে বা আগানোটা খুব মুশকিল হবে। 3 নম্বর বলতেছেন, বোথ দ্য হাজব্যান্ড এন্ড ওয়াইফ আর নেগলেক্টিং দেয়ার ডিউটিজ এন্ড নট ফলোইং দ্য সুন্নাহ, দুইজনই তাদের ডিউটি নেগলেক্ট করতেছে এবং সুন্নাহ ফলো করতেছেন। সুন্নাহ ফলো করতে হলে কি করতে হবে, সুন্নাহ ফলো করতে হলে প্রথমে সুন্নাহ জানতে হবে। সুন্নাহ জানতে হলে কি করতে হবে, আমরা বারবার বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়তে হবে, এবং খোলাফায়ে রাশিদিনদের, অন্তত সবাই না হইলেও খোলাফায়ে রাশিদিনদের জীবনটা পড়তে হবে, জীবনীটা পড়তে হবে। তারপরে যদি আল্লাহ সময় দেন, সুযোগ দেন, তাহলে মানে ঈদের সাহাবীদের ভিতরে গ্রেডিং আছে না, সাহাবীদের ভিতরে গ্রেডিং এ কি সবচেয়ে কাছের কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিন যারা, তারা। তারপরে কারা, আশারা মুবাশশিরা যারা, তারা। তারপরে কারা, বদর সাহাবী যারা, তারা। তারপরে কারা, বাইতুর রিদওয়ান, ওই যে গাছের নিচে যারা বায়াত দিছিলেন 1400, তারা। এইভাবে গ্রেডিং আছে, তাই না? তা আমরা আমাদের আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু তৌফিক অনুযায়ী আমরা ক্লোজেস্টদের পড়ি, অন্তত 4 জনের পড়বো, এটা আমরা একটা নিয়ত করে নেই। আমরা এখানে বসে নিয়ত করি, আপনাদের কাছে ওই তবলিগের মতো হাত তুলে আমরা বলতেছি না যে ওয়াদা করেন বা প্লেজ করেন, তা না। কালকে তবলিগের সাথে ঘটনা পরে বলতেছি, মানে একটা ঘটনা ঘটলো এখানে, মোটামুটি সিন ক্রিয়েট আর কি, যেটাকে বলে। তবলিগরা খুব নিরীহ মনে হইলেও আসলে তারা ওই সময়তে যখন তাদের চর দখলের এটা তাদের আছে আর কি, অনেকখানি আমরা দেখছি, অনেক গ্রামীণ ফোন বা অন্য জায়গায় মানুষ এসে কমপ্লেন করে। তো কালকে ওই ধরনের একটা ব্যাপার হলো, আমরা একটা মসজিদে
নতুন করে একটা প্রোগ্রাম করতেছি, আমরা চেষ্টা করছি তাদের সাথে সবকিছু এড়ায় চলতে, মানে যেই স্লটটাতে কোনো সমস্যা নেই সেই স্লটটা করতে। তারপরে তারা ডেইলি একটা হাদিস পড়ে, এশার নামাজের পরে। হাদিস বলতে তারা বলে হাদিস ফাজাইল আমল খুলে পড়ে, ইউজুয়ালি এর আগের দিন পড়ছে ফাজাইল হজ খুলে, তো ওইটা পড়ে। ওইটা আমাদের যিনি ওই মসজিদের মোতোয়াল্লি যিনি, তার ছোট ভাই যিনি, উনি ওইখানে দাঁড়ায় অ্যানাউন্স করলেন যে আমাদের এখানে ইমাম আমাদের কিছু কথা, সাথে সাথে ওইটা আগের সপ্তাহে তাই করলো, সাথে সাথে বললো আমরা একটা হাদিস পড়বো, আমরা সবাই বসে এটা শুই না, তারপরে আমরা ওইটা শুনবো। কালকেও তাই করলো আর কি, হাদিস পড়ছে, হাদিস তো কিছু বলার নেই, হাদিস হাদিসই। তো আমি ওই শাহাদার শর্তগুলো পড়তেছিলাম। তা আমি যখন বলছি যে এক পর্যায়ে বলতে হয়েছে ইমানের আর্টিকেল কটা, তো শাহাদার শর্ত যখন ইমানের আর্টিকেল যখন 6টা বলছি, কিছু একটা বলতে চাইছে, আমি বলছি যে হালাকার পরে বললেন, মানে আমাদের সিস্টেম যেটা হালাকার পরে প্রশ্ন থাকলে আমরা উত্তর দিব ইনশাল্লাহ। তো শেষ হওয়ার পরে যখন বললাম, তো আমার কাছে বলে যে প্রশ্নটা সে ইসে করবে আর কি, ওই মাউথপিস নিয়ে করবে, নেওয়া বলে যে আপনি বললেন 6টা আর্টিকেল, আমরা তো জানি 7টা, ওয়াল বাসি বাদল মত আরেকটা। তা আমি বললাম এটা তো ওই আখেরাতের ইসের ভিতরে আছে, ওয়াল ইয়াউমিল আখিরের ভিতরে আছে। ওয়াল ইয়াউমিল আখিরের উপরে 2টা এত মোটা বই আছে ওমর আল আসকারের, জানেন তো না, মানে আখেরাতের উপর বই আছে, আখেরাতের কত আর্টিকেল, হাউজে কাউসারে বিশ্বাস করতে হবে, আপনার পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, সিংহায় বিশ্বাস করতে হবে, এক ফুতে সবাই সব ধ্বংস হবে, 1 ফুতে উঠবেন, এগুলো বিশ্বাস করতে হবে। মানে আখেরাতের উপরে 2টা বই আছে, 2 পিস। ওমর আল আসকারের 8টা বইয়ের ভিতরে 2টা করে আছে কি, একটা আছে ফেরেশতা আর জিনের উপর 2টা বই আছে, আর আখেরাতের উপর 2টা আছে, অনেক আর্টিকেল আখেরাতে, সবকিছু আসবে ওটার ভিতরে, বাসে বদল মতো ওটার ভিতরে আসবে। কিন্তু যে হাদিসে আছে, যে হাদিসটা থেকে আমরা এটা শিখি, সেই হাদিসে বাসে বদল মতের কথা নাই, 6টা আর্টিকেলের কথা আছে। এই যে আজকে আমি আমার বইটাও নিয়ে আসি, ইসলামিক বিলিফ, এটার ভিতরে পয়লা দিকে আছে একদম কিতাবুল ইমান, মুসলিম এবং বুখারীর কিতাবুল ইমানে হাদিস জিবরিল 6টা আর্টিকেল আছে। সে আমারে বলতেছে হাদিস কি একটাই আছে নাকি, মানে সে আসলে আসছে হালাকাটা ভন্ডুল করা যায় নাকি, চর দখলেরই আর কি, মানে তাদের একটা জায়গা অন্য কেউ নিয়ে নিবে এরকম চিন্তা করতেছে। তা হাদিস কি একটাই আছে না, আমরা হাদিস একটা নাই, বাট এটা হলো উম্মুল সুন্নাহ। যেভাবে সব সূরাই সমান, তারপরেও আমরা উম্মুল কোরআন বলি, সূরা ফাতিহাকে বলি না, সব সূরাই সমান, তারপরেও কি সূরা ফাতিহার স্পেশাল পজিশন আছে না, এটা ছাড়া নামাজ হবে না 1 নাম্বার। এই একটা মাত্র সূরা যেটা আপনি 17বার দিনে করতেছেন, অন্যগুলা কিন্তু নট নেসেসারলি, অন্যগুলো আপনি চেঞ্জ করে করতেছেন। এই সূরাটার কথা বারবার কোরআনে অফ রিপিটেড 7 ভার্সেস কোরআনে বলা হয়েছে এটার কথা, মানে অনেকভাবে এটার ফজিলতের মানে কোনো শেষ নাই। একইভাবে এই হাদিসটা হচ্ছে উম্মুল সুন্নাহ, মানে গোটা সুন্নার মা হচ্ছে এই হাদিসটা। এই হাদিস থেকে আমাদের আকীদা বাইরে হয়েছে, ফুল আকীদার বাইরে হয়েছে। যাই হোক, এটা গেল। তারপরে বলতেছে যে কি ডাক্তারের কাজ ডাক্তারি, তারপরে ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার। এর আগের দিন কিন্তু আমি আমার পরিচয় বলছি, বুঝছেন না? তো বলতেছে যে মানে আমি জানি না আপনি আলেম কিনা, বলে কি একটা বলতে চাইছে। আমি বললাম দেখেন, ওই কাকরাইলের মসজিদের প্রতিষ্ঠাতা যিনি হাজী আব্দুল মুকিত, উনি কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন, মানে আর সামনে যায় নাই। আর গেলে আমি বলতাম যে আপনার কি বলে তবলিগের জামাতের যে ডিস্ট্রিবিউট করে, জামাত ডিস্ট্রিবিউট করে আনিস ভাই, উনি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বগুড়া বাড়ি। না শোনেন না, তারপরে ওই ওনার নাম কি, ওই যে প্রফেসর হামিদুর রহমান, উনি বোর্ডের টিচার, উনি ইঞ্জিনিয়ার। মানে আপনাদের তো চলতেছেই ডাক্তার ইঞ্জিনিয়ার, হোটেলের ম্যানেজার দিয়ে। আমাদের পাড়ার তবলিগের মানে জিম্মাদার হচ্ছে হোটেলের ম্যানেজার, ভোজন বিলাসের ম্যানেজার। আপনাদের তো চলতেছে এটা দিয়ে। আপনারা আবার আলেম বলতে কি বোঝাচ্ছেন, মানে ও বোঝাচ্ছে মাদ্রাসা শিক্ষিত আর। যাই হোক, আমি যেটা বললাম যে আমি কিন্তু অ্যাপারেন্টলি তাদেরকে খুব নিরীহ মনে হয়, কিন্তু আসলে খুবই ভিন্ডিকটিভ। আমি কালকে এটা রিয়েলাইজ করলাম আর কি, যদি আমার কোনো রোল ছিল না। এটা তো পাড়ার মুরব্বীদের ব্যাপার, তারা এটাকে কি করে কন্ট্রোল করবেন, তারা কোন স্লটে কি নিবেন, এটা আমি ওখানে একটা মেহমান, সোজা কথা। কিন্তু তারপরে আমি রিয়েলাইজ করলাম যে তারা আসলে মোটেই নিরীহ না। আমরা যে মনে করি যে তবলিগ মানে একেবারে কিছু ভাজা মাছ উল্টা খাইতে জানে না। খুবই গ্রামীণ ফোনের ব্যাপারে সেম জিনিস আমি দেখলাম। গ্রামীণ ফোনের ওই মসজিদে তারা নামাজ পড়ে, এই যখন আরিফরা নামাজ পড়ে, তো প্রথমে তাদের পিছনে নামাজ পড়বে না, তো তাদের পিছনে নামাজ হবে না, তো বুঝছেন না, মানে যত রকমের তাদেরকে টাফ টাইম দেওয়া যায়। তাদের খুব খারাপ এক্সপিরিয়েন্স যারা গ্রামীণে চাকরি করে। এখানে কেউ আসেন নাকি গ্রামীণের, এক্স গ্রামীণ বা এখনকার গ্রামীণ আমাদের ভাইরা আইসা পৌঁছান না এখনো, ওই স্বামী আসতেছে আর কি অন দ্য ওয়ে। খুবই খারাপ এক্সপিরিয়েন্স। এবং এটা কি কই থেকে আসছে, সে কিন্তু 7 দিন, তার কিন্তু সপ্তাহে 7 দিনই প্রোগ্রাম আছে, ডিফারেন্ট প্রোগ্রাম আছে। তারপরেও এই স্লটে এইটাকে তারা মনে করতেছে যে আমাদের তো একটা মসজিদটা বেহাত হয়ে যেতেছে, এই ধরনের একটা চিন্তা আসছে তাদের, তাই না? তো এই জন্য আপনার আমি বলতেছিলাম যে মানে শুনলে বুঝলে, যে প্রসঙ্গে এই কথাটা আসলো, যে ভুল
সে কিন্তু বুঝতেছে যে সে তর্ক করতেছে একটা ভুল জিনিস নিয়ে। অবশ্যই সে জানে, কারণ সে অ্যারাবিক জানে, সে হাদিস জিবরিল জানে, সে উম্মুল সুন্নাহ জানে, সব কথাগুলো সে জানে, কিন্তু তথাপি সে তর্ক করতেছে কেন? চর দখল হয়ে যেতেছে তার, সেটাকে প্রিভেন্ট করতে আর সে মনে করতেছে তার একটা জায়গা আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার কিছু নাই তো, তারটা কিন্তু আমরা শুনছি, সবাই মাথা নিচু করে শুনছি না, একটা টু শব্দ ছাড়া কিন্তু সে হাদিস পড়লো ওই দিন, তার আগের দিন ফাজাইল আমল থেকে পড়লো একজন, হাদিসই পড়ছে, কিন্তু সেটা বাংলা শব্দ ঠিক মতো উচ্চারণ করতে পারে না, আমরা কিন্তু মাথা নিচু করে শুনছি একটা কথা বললে। কিন্তু যখন এটা আসলো সে কিন্তু ওই যে ওয়াল বাসি বাদুল মত। পরে আমি শুনলাম উনি বলতেছে একদিন নাকি এই কাজী ইব্রাহিমেরও সেম জিনিস, খুতবা থামায়া মাঝখান দিয়ে মাঝখান দিয়ে বলছে আপনি 6টা বললেন, আমরা তো জানি 7টা ইমানের আর্টিকেল। তো হাদিস বিবর্জিত জীবন হলে এটাই হবে, সুন্নাহ বিবর্জিত জীবন হলে এটাই হবে। এখানে আবার আমরা ফিরে আসি, বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর নেগলেক্টিং দেয়ার ডিউটিজ অ্যান্ড নট ফলোইং সুন্নাহ। সুন্নাহ ফলো করতেছে না, তারা ডিউটি নেগলেক্ট করতেছে তাদের। আচ্ছা, সলিউশন। যদি আপনার হাজব্যান্ড, প্রথমে মহিলাকে বলতেছেন, যদি আজ আপনার হাজব্যান্ড সুন্নাহ ফলো না করেন এবং আপনার রাইটগুলো সে ফুলফিল করতেছে না, ফার্স্ট ট্রাই টু পুল হিম অ্যাসাইড অ্যান্ড হ্যাভ এ সুইট নাইস লাভিং কনভারসেশন ইন উইচ ইউ অ্যাডভাইস হিম সিনসিয়ারলি। তার সাথে একটু সময় নেন, সময় নিয়ে তাকে সুন্দর করে মিষ্টি কথায় ওয়াইফকে বলতেছেন, তাকে বোঝান যে সে তার অব্লিগেশনগুলো ফুলফিল করতেছে না, সিনসিয়ারলি অ্যাডভাইস করেন তাকে, তার দোষ ধরার জন্য না। অ্যাডভাইস করার দোষ ধরার ভিতরে কিন্তু তফাৎ আছে, তাই না? অ্যাডভাইস করা দোষ ধরার ভিতরে তফাৎ আছে। কালকে যারা আমাকে ওইভাবে করলো, অপোজ করতে চাইলো, তারা যদি দলিল জানতে চাইতো, আমার হাতেই কিন্তু তিনি হলেন জিবরিল বইটা ছিল। আর এর শুরুটা কি? তিনি হলেন জিবরিল পুরা বইটা হচ্ছে এই হাদিসটা নিয়ে, হাদিস জিবরিল নিয়ে, এবং এই হাদিসটা হচ্ছে সবচেয়ে বড় দলিল, আকীদার সবচেয়ে বড় দলিল। আকীদা ফরমেশনই হয় এই হাদিস দিয়ে। আকীদার কোনো বই পাবেন না যে বইতে এইটার কথা নাই, বিকজ এখানে কি জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে ঈমান সম্বন্ধে বল। এটা কেন জিজ্ঞেস করছিলেন? সাহাবীদেরকে শিক্ষা দিতে, যে কেউ যদি ঈমান সম্বন্ধে জিজ্ঞেস করে কি বলতে হবে, এই 6টা আর্টিকেলের কথা বলতে হবে। এবং ওই সময় থেকে নিয়ে 1400 বছর, আজকে 14,000 বছর পরেও যদি আপনাকে কেউ ঈমান সম্বন্ধে জিজ্ঞেস করে যে আমাকে ঈমান সম্বন্ধে বলুন, আপনি ওই 6টা কথা বলবেন যে ওই 6টা আর্টিকেল হচ্ছে ঈমানের আর্টিকেল, তাই না? এইটার জন্য এই হাদিসটার এত ইম্পর্টেন্স, এবং ওটা আমার হাতে ছিল, সে কিন্তু সেটা দেখতে চাইলো না। সে কি বলল? আরো তো হাদিস আছে, আরো তো হাদিস আছে, মানে এক হাদিস দিয়ে আপনি কেন বলতেছেন কিসের কথা? আচ্ছা, যাই হোক, বললেন আপনি এট দ্য সেম টাইম মেক সাপ্লিকেশন ফ্রিকুয়েন্টলি। দোয়া করতে বলতেছেন হাজব্যান্ডের জন্য বা সম্পর্কের জন্য, বা আপনাকে যে আপনার হাজব্যান্ড যেন মনোযোগী হয় সুন্নাহর প্রতি, আপনার রাইট ফুলফিল করার প্রতি, সেই জন্য দোয়া করতে বলতেছেন। স্পেশালি অ্যাট দ্য বেস্ট টাইমস ফর সাপ্লিকেশন, যে সময়গুলো দোয়া কবুল হয়। আমরা এই মসজিদে সবাই জানি, মানে টাইম প্লেস আছে না, দোয়ার প্লেস আছে, টাইম আছে। টাইমের ব্যাপারে আমরা কি জানি? খুব কমন কিছু জানি আমরা, বৃষ্টি যখন হয়, আজানের সময়, যুদ্ধের সময়, হ্যাঁ, তারপরে মাগরিবের আগে, তারপর জুমার দিন, আমরা অনেক সময় জানি না এগুলো, ফরজ নামাজের পরে অনেকগুলো সময় জানি, সেই সব সময়গুলো, তাহাজুদের শেষ 1/3, হ্যাঁ, ইত্যাদি আমরা অনেক কটা জানি আমরা, সেগুলো বলতেছেন। স্পেশালি এট দ্য বেস্ট টাইম ফর সাপ্লিকেশন, যেখানে তারপরেও যদি দেখা গেল প্রবলেম যাচ্ছে না, মানে হাজব্যান্ডের যে প্রবলেমগুলো ওগুলো যাচ্ছে না, go to a male authority figure whom he respects and trusts. একজন পুরুষ অথরিটির কাছে যাইতে বলতেছেন ওয়াইফকে, যাকে সে রেসপেক্ট করে এবং ট্রাস্ট করে। কথাটা বুঝছেন? এখানে তো মিনিং আছে। যাকে সে অথরিটি মনে করে, যাকে সে কম্পিটিটর মনে করে, তার কাছে যদি যান, বা সমপর্যায়ের মনে করে, বন্ধুর দোস্তর কাছে, মানে হাজব্যান্ডের দোস্তর কাছে হাজব্যান্ডের নামে বলতে গেছেন, এটা কিন্তু অত্যন্ত ড্যামেজিং হতে পারে, তাই না? যাবেন কার কাছে? যে ফাদার ফিগার, যার অথরিটি আছে, যাকে হাজব্যান্ড রেসপেক্ট করে, ওই ধরনের একটা জায়গা যেখানে হাজব্যান্ডের ইগোতে লাগবে না, এটা বুঝতে হবে কিন্তু। এই জন্য বলছেন যে যাকে সে রেসপেক্ট করে এবং যাকে সে ট্রাস্ট করে। ট্রাস্ট করে কথাটা মানে কি? যে গোপন কথাগুলো গোপন রাখবে, বা তার কথাগুলোকে হেফাজত করবে, বলে বেড়াবে না, কথাগুলোকে হেফাজত করবে, বলে বেড়াবে না তার কাছে। Explain the situation to him and ask him to speak to your husband. তার কাছে আপনার সিচুয়েশনটা বলেন, এবং হাজবেন্ড, যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখি যে ওরা ইমামের কাছে যায় সাধারণত। আমাদের কমিউনিটির ইমামগুলো ওইরকম না, আমাদের কমিউনিটির ইমামগুলো ওই ক্যাপাবিলিটি নাই ওদের, ইউজুয়ালি আর কি, এক্সেপশনাল থাকতে পারে। কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইমাম হয় কারা? যারা সমাজের ভিতরে বেশ সম্মানিত হয়, তারা উচ্চশিক্ষিত হয়, তাদেরকে মানে
ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই জন্য বলতেছি যেহেতু মাইনরিটি কমিউনিটি হিসেবে থাকে, ইমামকে অনেক কিছু করতে হয়, বিয়া পড়ানোর থেকে শুরু করে মানে সবকিছুর জন্য মানুষ ট্রাস্ট করবে এরকম একটা ফিগার হইতে হয়। অনেক সময় দেখবেন খুব হাইলি পেড ইমামরা, অন্য একটা দেশ থেকে নিয়ে গেছে, ইজিপ্ট থেকে নিয়ে গেছে, সৌদি আরব থেকে নিয়ে গেছে, তাকে একটা অথরিটি মানে সবাই, ইমামের কাছে তারা যায়। আমি দেখছি ওই কোনো একটা দাম্পত্য কলহ বা কিছু হইলে বা ডিভোর্স হইলে বা বিয়ে হইলে বা অন্য যে কোনো কিছুতে তারা কমিউনিটির লিডার হিসেবে ইমামের কাছে যায়, সেটাই আইডিয়াল। আসলে আমাদের এখানে আনফর্চুনেটলি সেটা নাই। যাই হোক, গেলেন, গিয়ে বললেন যে এই ব্যাপার এবং কথা বলতে বলেন হাজবেন্ডের সাথে। এইটাও যদি কাজ না করে তাহলে কোথায় যাবেন? ট্রেন্ড মুসলিম সার্টিফাইড ট্রেন্ড মুসলিম ম্যারেজ কাউন্সিলরের কাছে যাবেন। সার্টিফাইড ট্রেন্ড মুসলিম ম্যারেজ কাউন্সিলর, ইফ দেয়ার ইজ এনি, যদি থাকেন। না থাকলে আপনার বাংলাদেশে হয়তো এই জিনিস আপনি একজনও হয়তো পাবেন না। সার্টিফাইড অ্যান্ড ট্রেন্ড ম্যারেজ কাউন্সিলর আমার মনে হয় একজনও পাবেন আপনি। আমি শুনি নাই, আপনার যদি শুনে থাকেন আমার বললেন, আমারও কাজে লাগবে। আমার কাছে অনেকে অনেক সময় ফোন করে সমস্যা করে, আমি আর ফোন নাম্বার দিয়ে খালাস হয়ে যাবো। তো যদি থাকে এরকম, কিন্তু তার কাছে যাবেন যে এটা আপনাকে অনেস্টলি এটাই করতে পারবে। ইফ দ্যাট ডাজ নট ওয়ার্ক, তাও যদি কাজ না করে, তাহলে আরবিট্রেশনের জন্য যাবেন। আমরা সুন্নাহ কি জানি, দুই সাইডের মুরব্বী নেবেন আপনি, দুই সাইড থেকে দুইজন মুরব্বী, তারা আপনাদের কথা শুনবে, শুনে তারপরে আরবিট্রেশন যেটা মানে সালিশ যেটাকে আমরা বলি, সেই সালিশের জন্য যাবেন। গেল, তারপরে যদি রিজলভ না হয় তখন কি করবেন? দেন দ্য রুলিং অন ডিভোর্স ডিপেন্ডস অন হোয়াট দ্য প্রবলেম ইজ। তখন প্রবলেমটা কি গ্রেডের তার উপরে করে আপনি হয়তো ডিভোর্সের জন্য চেষ্টা করতে পারেন বা ডিভোর্সের জন্য চাইতে পারেন, খোলা চাইতে পারেন। মহিলা তো ডিভোর্স দিতে পারে না, মহিলা খোলা চাইতে পারে, যদিও শর্ত সাপেক্ষে। যদি শর্ত থেকে থাকে আপনার বিয়ের ফর্মে যে আপনি মহিলা ডিভোর্স দিতে পারেন, সেই ক্ষেত্রে স্কলাররা বলেন যে এটা পছন্দনীয় না, অপছন্দনীয়, বা এটা ইসলামের নর্ম না, কিন্তু তারপরে এটা জায়েজ বলেন আর কি। নর্ম আর জায়েজের ভিতর তফাৎ আছে, বা ভালো এবং জায়েজের ভিতর তফাৎ আছে, এটাকে জায়েজ বলেন যদি শর্ত থেকে থাকে যে মহিলা করতে পারবেন, ডিভোর্স দিতে পারবেন। আচ্ছা, তাইলে গেল, গেল। আচ্ছা, উল্টাটা বলতেছেন, আপনার ওয়াইফ যদি ফুলফিল না করেন আপনার অব্লিগেশন, হইতে পারে অব্লিগেশন ফুলফিল না করেন, কি হবে? আপনার ওয়াইফের নেগলিজেন্সের জন্য আপনি আপনার বিয়েতে স্যাটিসফাইড না, এরকম একটা কন্ডিশন যদি আসে একজন পুরুষ মানুষের জন্য, মনিটর ইউর ওন বিহেভিয়ার অ্যান্ড সি ইফ দেয়ার ইজ এনি সিন দ্যাট ইউ আর কমিটিং। প্রথমে নিজের দিকে তাকায় দেখেন, ভিতরে দেখেন যে আপনার বিহেভিয়ার বা আপনার ভিতরে কোনো কবিরা গুনাহ কিছু আপনি কমিট করতেছেন কিনা। নজবিল্লাহ, এই কালকে না পরশু বিডিটুডিতে একটা ঘটনা উঠছে, মানে আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে যে বাংলাদেশে এইসব জিনিস হচ্ছে আর কি। মানে এক মহিলা লিখছে, আরেক কারো কাছে লিখছে যে কাউন্সিল করে যায় না, তার হাজব্যান্ড পর্নোগ্রাফি অ্যাডিক্ট, সে কিভাবে ওয়াইফকে অ্যাবিউজ করে সেটা লিখছে। ফিজিক্যালি একজন ওয়াইফকে সে ড্যামেজ করে ফেলছে আর কি, আউট অফ পারভার্সন ডেরাইভ ফ্রম পর্নোগ্রাফি। নজবিল্লাহ, মানে বাংলাদেশ কোথায় চলে যেতেছে এখন, জাস্ট বিকজ আপনাদের যারা সবাই আমরা পুলকিত বোধ করি, ডিজিটাল বাংলাদেশ হইতেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্মার্ট ক্লাসরুম আছে এবং মোবাইল ফোন ইন্টারনেট সহ সবকিছু পৌঁছায় দিয়েছেন আপনারা, যারা তাদের চিন্তার ব্যাপার আছে। যাই হোক, তো বলতেছেন যে আচ্ছা, ইফ দেয়ার ইজ ইউ শুড স্টপ ইট, রিপেন্ট অ্যান্ড সি ইফ দ্য প্রবলেম গেটস বেটার। আপনি যদি কোনো পাপ করে থাকেন, সেটা কোন লাইনের পাপ এটা বলেন নাই, কিন্তু সিন, কবিরা গুনাহ, কোনো একটা গুনাহ, নট নেসেসারিলি এটা ওয়াইফ রিলেটেড হইতে পারে তা না। অনেক সময় অন্য একটা গুনার শাস্তি আপনার জন্য আল্লাহ এই ফর্মে দিতে পারে, অন্য একটা গুনার, তাই না? মানে আহমদ বিন হাম্বলের কথা বললাম না, যে উনি একটা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, উনি নামাজে দাঁড়ায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কাঁদতেছেন যে আই মাস্ট হ্যাভ সিন। উনার কেন মেমোরির থেকে চলে গেল যে মাসলা জিজ্ঞেস করছে বা একটা কিছু জিজ্ঞেস করছে, আমি কেন মনে করতে পারলাম না, এই জিনিসটা তো আমি জানি, তাহলে আমি নিশ্চয়ই পাপ করছি, এই বলে উনি তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদতেছেন। পাপটা কি আর এফেক্টটা কি? এফেক্টটা হলো উনি একটা জ্ঞান হারায় ফেলছেন বা একটা মেমোরি নষ্ট হয়ে গেছে বা ভুলে গেছেন একটা কথা। তাইলে নট নেসেসারি যে আমাদের পাপটা ম্যারিটাল রিলেশন সংক্রান্তই হইতে হবে এমন কথা নেই, নাও হইতে পারে, অন্য কিছু হইতে পারে। আমি সুদ খাইতেছি, অথবা আমি ঘুষ খাইতেছি, আমি ঘুষ খাবো, আমার দাম্পত্য জীবন সুখের হবে, এটা একটা টু মাচ না টু আস? এই তো কমন মানুষই বুঝে যে আরে বেটার জীবনে শান্তি হবে কেমন, বেটা দিনে রাইতে ঘুষ খায় গাং করে দিছে, বলে না মানুষে, এই বেটার তো এইরকমই হওয়ার কথা। তো এটা রিলেট করে কেমনে? মানে এগুলো হচ্ছে গুনাহটা অন্যদিকের হইতে পারে, কিন্তু এফেক্টটা দাম্পত্য জীবনে হইতে পারে। তারপরে বললেন যে দেখেন তারপরে বেটার হয় কিনা, তওবা করেন, ওই গুনাহ থেকে তওবা করেন, তারপরে ছেড়ে দেন, তারপরে দেখেন বেটার হয় কিনা। ইফ ইট ডাজ, আলহামদুলিল্লাহ, যদি হয়। যদি তা না হয়, চেক
to see if you are doing anything to make your wife less attracted to you. আপনি কি এমন কিছু করতেছেন কিনা যে আপনার ওয়াইফ আপনার প্রতি লেস অ্যাট্রাক্টেড হয়? জাস্ট খুব কমন জিনিস বলি আমি, মানে যদিও ফিজিক্যাল জিনিস আপনারা মাইন্ড করেন না, যে আপনি আগে খুব যত্নশীল ছিলেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে, এই যে জন্য হোক বা আপনার কর্মে ব্যস্ততার জন্য হোক বা আরো কোনো কারণে হোক, আপনি আগের চেয়ে একটু কম কনসাস, এবং সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন আপনার মুখে গন্ধ হয়। এই একটা জিনিস কারো কারোর জন্য এনাফ হইতে পারে যে তার থেকে মন উঠে যাওয়ার জন্য। আপনারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন তারা ওই যে ওই দেখে না যে ওই কারোর সাথে দেখা করতে যাওয়ার আগে করে একটা স্প্রে মেরে যায় মুখে, কেন? মানে গন্ধটা যাতে না থাকে, মাউথ ফ্রেশনার আর কি, গন্ধটা যেন না থাকে। এই যে একটা ছোট্ট জিনিস, এটা কিন্তু একজন সবচেয়ে কাছে আপনার কে থাকে। আমি আমার একটা জামা পরতে পারবো কিনা এটা মানে গন্ধের জন্য, গন্ধ বলতে আমাদের সবাই অর্ডার আছে, জামাটা অ্যাপারেন্টলি পরিষ্কার, এই যে এইসব তোপগুলাকে, এগুলো আপনার সিনথেটিক টাইপের জিনিস, এগুলো খুব পরিষ্কার দেখাবে কিন্তু স্টিল হয়তো একটা ঘামের গন্ধ থাকতে পারে। আমি কাকে দিয়ে টেস্ট করে? আমার ওয়াইফকে দিয়ে। কেন? সে আমার ক্লোজেস্ট, সেই জন্য। কিন্তু তাকে যদি পুট অফ করে এরকম কিছু হয়, আপনার মুখে গন্ধ, অথবা আপনি জামাটা রাখেন, ময়লা রাখেন, অথবা এরকম অনেক জিনিস, ছোট্ট জিনিস হতে পারে যেটা একটা মানুষের মনে এমন ভাবে রিপালসিভ হইতে পারে যে শি ডাজন্ট ফিল অ্যাট্রাক্টেড টু ইউ। এটা হইতেই পারে কিন্তু। আর তা যদি হয় তাহলে সে কিন্তু আপনার জন্য যে স্নেহ মায়া মমতা নিয়ে তার অব্লিগেশন গুলো ফুলফিল করতো, যে কোনো রকমের অব্লিগেশন, সেটা করতে কিন্তু তার এক পর্তা বাধা লাগবে, বা এক পর্তা মানে একটা ইম্পিডেন্স যেটাকে আমরা বলি ইংরেজিতে, একটা রোধক বা একটা বাধা কাজ করবে পথে, যে সে পারবে না চাইলেও। এটা আমরা সবাই বুঝি। মুখের গন্ধ কি কেউ পছন্দ করেন? নর্মালি আছে না, অনেক মানুষের খুব প্রবল গন্ধ, কেউ পছন্দ করি না। ঘামের গন্ধ একটা লিমিটে বেশি আমরা কেউ পছন্দ করি না। পার্সোনাল অর্ডার থাকতে পারে, পছন্দ করি না আমরা। ধরেন আমি একটা পার্সোনালি বলি, একদম মানে আমার নিজের একটা অপছন্দের কথা বলি, এখানে বহুতবার বলছি, যারা পাবলিকলি নাক খোটায় আমার অত্যন্ত ঘৃণা লাগে। মানে তাদের হাত থেকে কিছু খাওয়া, তাদের পাশে বসতে আমার ঘৃণা লাগে। আর তারা যদি যে মসজিদে বসে করে দেখবেন, আমি ওদের সরে যাই, কারণ আমি সেজদা দিব না। সে কি করতেছে? নাক থেকে ময়লা বাইর করে এরম করতেছে, এটা তার পাস টাইম। খুতবা চলতেছে, সে সারাক্ষণ এই কাজই করলো, সেজদা দিবেন আপনি? এটা একটা সাংঘাতিক পুট অফ। তো এটা যদি একটা হাজবেন্ডের এই অভ্যাসটা গ্রো করে, অথবা আগের থেকেও থাকে, সে যদি কনসিয়াস না হয়, হইতে পারে তার ওয়াইফ এটা পছন্দ করে না। এটাই বলতেছে, প্র্যাকটিক্যালি বললাম কিছু জিনিস। যারা বিয়ে করেন নাই তাদের জন্য বললাম, যারা করছেন তাদের মোটামুটি ধরা যায় যে এগুলা ওভারকাম করছেন আর কি অলরেডি। তারপরে নতুন করে একটা আসতে পারে, কিন্তু যেমন নাক ডাকা জিনিসটা, স্নোরিং, এটা হয় কম বেশি মানুষের, এটা হয়তো পুট অফ না, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এটার জন্য ডিভোর্স হয়ে যায়, এইটার জন্য ডিভোর্স হয়ে যায়। হাজব্যান্ডের নাক ডাকে আমি ঘুমাইতে পারি না, বাস শেষ, এটা এনাফ। ওয়াইফের নাক ডাকে আমি ঘুমাইতে পারি না, এটা এনাফ। আমাদের ইনশাল্লাহ ওইরকম না, আমাদের ওই পর্যায়ে। তারপরে কি আমরা কনসিয়াস হবো অ্যাটলিস্ট, যদি এটাই হয় যে আমার ওয়াইফ এইটার জন্য ঘুমাইতেই পারে না, আমার তখন ডাক্তার দেখানো উচিত যে কি করে আমি এই সময়টায় এটা না হয়। অ্যান্টাজল কি আছে না নাকে, ওই অ্যালাক্ট্রল বা নাকের প্যাসেজটা ক্লিন রাখার জন্য অনেক কিছু আছে, শোয়ার পজিশন আছে, বালিশ আছে স্পেশাল ইত্যাদি। আমরা সর্বতভাবে চেষ্টা করবো যে আমার ওয়াইফের যেন পুট অফের কারণ না হই আমি, সেই জন্য নিভে না যায়, অথবা তার যেন মনের ভিতরে কোনো আবেগ মরে না যায় বিকজ অফ আমার একটা ডেফিসিয়েন্সি বা আমার একটা কিছু। নিচে কি বলছে, কি কি জিনিসের জন্য হইতে পারে? থিংস দ্যাট অ্যাপিল টু ওমেন, লিস্ট অফ থিংস দ্যাট অ্যাপিল টু ওমেন, এটা বলতেছেন যেগুলো অ্যাট্রাক্ট করবে সেগুলো আপনার শিখাই দিতেছেন। আপনার ওয়াইফের কাছে আপনি অ্যাট্রাক্টিভ থাকবেন বা হবেন। এ ম্যান হু ট্রিটস হিজ ওয়াইফ উইথ ট্রু কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট, এই জিনিসটা মেয়েদের কাছে অ্যাট্রাক্টিভ। কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট, মায়া, স্নেহ মায়া এবং সম্মান করে যে। 2 নাম্বার, এ ম্যান হুজ ক্লোথস ফিট ওয়েল অ্যান্ড আর ক্লিন অ্যান্ড আয়রন, পরিষ্কার, ইস্ত্রি করা এবং ভালো ফিট করে তারে। তাইলে অহেতুক শেভি থাকার কোনো মানে নেই। সিম্পল থাকা আর শেভি থাকার ভিতর, বা আপনার কি বলে মানে একটা আছে না, মানে অপরিচ্ছন্ন লাগবে, আপনাকে দেখলেই একটা অপরিচ্ছন্ন ভাব আসবে, এটা কিন্তু কোনো মানে নেই। সিম্পল থাকতে পারেন, কম দামের কাপড় পরতে পারেন, কিন্তু ক্লিন পরতে পারেন। আল্লাহ রাসূলের সুন্নাহ কিন্তু সেটাই, ক্লিন, নট নেসেসারি নতুন, নট নেসেসারি অনেক চকচকা, তা না, কিন্তু ক্লিন। 3, যার চুলগুলা
এ ম্যান হুজ হেয়ার, এগুলো সাইন্টিফিক কথা বলতেছেন কিন্তু ইসলাম বলেন নাই, বলছেন সাইন্টিফিক্যালি প্রুভেন রিসার্চ, যার চুলগুলা সুবিন্যস্ত থাকে, মানে উস্কো খুস্কো না আর কি, আঁচড়ানো থাকে, এবং দাড়িও আঁচড়ানো থাকে, বিয়ার্ড ব্র্যাকেটে দিছেন, ইজ নিট অ্যান্ড কম, নিট মানে পরিষ্কার এবং কম, মাথায় দেখা যাচ্ছে খুশকি ভাইসা আছে, সব আছে না অনেক মানুষের, পরিষ্কার দেখা যাইতেছে, থাকতে পারে খুশকি থাকা অনেক সময়, ইউ ক্যানট হেল্প ইট, ডাক্তারি কি আপনি করতে পারেন না, বাট ইউ ক্যান অ্যাটলিস্ট টাইম টু টাইম আপনি ক্লিন করতে পারেন, যা দিয়ে ক্লিন করা যায়। যার পয়সা নাই সে কিন্তু খুশকির কিন্তু ভেষজ জিনিসও আছে, অনেক ভেষজ জিনিস আছে, যেমন নিমের পাতাকে সিদ্ধ করে, নিমের যে পাতা সিদ্ধ করার পর যে পানিটা, ওই পানিটা কিন্তু খুশকির মহৌষধ। আপনি যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম দেন, আপনার মাথার চুলকানি খুশকি চলে যাবে। জাস্ট টিপ শিখাই দিলাম আপনাদের। এ ম্যান হু স্মেলস গুড, একজন মানুষ যাকে দুর্গন্ধ নাই, যার মানে ভালো গন্ধ যার, এসে এখানে ভ্যারিয়েশন আছে। ভালো গন্ধ বলতে কি বোঝায়, এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভালো গন্ধ সবকিছু শেষ কইরা প্যারিসে শেষ পর্যন্ত একটা পারফিউম বার করলো তাবাক কি টোবাকার গন্ধ, মানে সিগারেটের বিড়ির গন্ধ আর তামাকের গন্ধ পাইবেন। তাহলে এটা ভ্যারি করে আর কি, মানে নতুন নতুন কিক দরকার মানুষের। তাবাক আছে একটা, মানে এটা আমি পড়ছিলাম এটা নিয়ে আর্টিকেল, যে আর কিছু দুনিয়া পাইতেছে না, এখন সিগারেটের গন্ধওয়ালা পারফিউম বাই করছে আর কি, মানে এটা নাকি এটা মানে পুরুষ, আপনি এটা বোঝাবে আপনাদের। তো এটা ভ্যারি করতে পারে পার্সন টু পার্সন। বেসিক্যালি আমরা ধরবো উইদাউট এনিথিং একটা মানুষের জন্য দুর্গন্ধ না থাকে, তাই না? এটা কিছু জিনিস আমরা একটু খেয়াল করলেই পারি এটা। A man whose belt and shoes are not old, worn out and sloppy looking. বেল্ট এবং শুজ বলতে কি, দেখবেন চামড়ার জুতায় ভাঁজ পড়ে, তাই না? শত ভাঁজ পড়া একটা শু, তার উপরে একটু ধুলাবালু লাগে রয়েছে, পালিশ হয় নাই গত 3 বছর, এটা মেয়েরা পছন্দ করে না। শুটা সুন্দর হবে, শাইনি হবে, বেল্টটাও এরকম হবে, এটা পছন্দ করে। আচ্ছা, ম্যান হুজ টিথ আর ক্লিন, এটা তো আসলে খুবই ইম্পর্টেন্ট। একটু আগে যেটা বললাম, মানে দুর্গন্ধ, আপনি যদি 5 বার, আল্লাহ রাসূল খুবই কনসার্ন ছিল গন্ধটা মুখের, আপনারা জানেন যারা হাদিস পড়ছেন ভাই, যে জন্য উনি 5 বারই করতেন। ওই মধু খাওয়া নিয়ে একটা জোক আছে, জোক না মানে রিয়েল লাইফ ঘটনা, যে একজন ওয়াইফ বলছেন তোমার মুখ থেকে দুর্গন্ধ করছে, উনি মধু খাওয়া ছেড়ে দেওয়ার ডিসাইড করছেন। মানে একজন ওয়াইফের ঘরে একটা মধু খাইছেন, আরেকজন ওয়াইফ ইচ্ছা করে আউট অফ জেলাসি বলছেন যে আপনার মুখ থেকে তো খুব একটা দুর্গন্ধ পাইলাম, তারপরে বলছেন যে মানে এতে মধুর থেকে, মানে হিন্টসটা দিচ্ছে যে ওই মধু খাওয়ার জন্য হয়েছে। উনি খুব চিন্তায় পড়ে গেছেন যে মধু খাওয়া ছেড়ে দিবেন উনি, মানে আল্লাহ রাসূল এটা নিয়ে খুব কনসাস ছিলেন। আমরা থাকবো ইনশাআল্লাহ 5 বার যদি আপনি করেন, মিসওয়াক করেন, অন্তত না হইলেও 2 বার। 2 বার মানে কি, 5 বার তো সুন্নাহ বা করা উচিত, না হইলেও সাইন্টিফিক্যালি কি বলে 2 বার, মানে রাত্রে শোয়ার আগে, মানে ঘুমাইতে যাওয়ার আগে, সকালের ব্রেকফাস্টের পরে। সকালে ব্রেকফাস্টের পরে কিন্তু আপনি অনেকটুকু সময় আইডল থাকেন, আর রাত্রে খাওয়ার পরে আপনি অনেকটুকু সময় আইডল থাকেন। এই সময়টা যেন মুখটা ক্লিন থাকে, নাহলে দুর্গন্ধ হবে না, এবং ক্যারিস এবং প্ল্যাক যেগুলো বলে এগুলো হবে না। অ্যান্ড হুজ ব্রেথ স্মেলস গুড, একটু আগে যেটা বলছি, যার শ্বাসটা সুন্দর বা শ্বাসটাতে দুর্গন্ধ নাই। এ ম্যান হু হেল্পস হিজ ওয়াইফ ক্লিন দ্য হাউস, যে পুরুষ তার ওয়াইফকে ঘরটাকে গোছগাছ করতে, মানে সিমসাম করতে সাহায্য করে, তাকে পছন্দ করে। আচ্ছা, এ ম্যান হু কিপস হিজ কার ক্লিন, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ব্যাপার, মানে আমেরিকার ব্যাপার। আমেরিকাতে তো 500 টাকার হোক আর $500 হোক, $5,000 হোক, $50,000 হোক, $5,00,000 হোক, কার কিন্তু সবারই আছে। মানে $500 কার আছে ওইখানে, সব যে ল্যাম্বরগিনি আর পোর্শে তা না, $500 কার আছে। আমি যখন আমার ছেলেকে নিয়ে সেকেন্ড টাইম আমার আমেরিকা, আমার ছেলের ফার্স্ট টাইম আর কি, মানে আমার ছেলে ওয়াইফকে নিয়ে যখন গেলাম, তখন হিউস্টনে কিছু পোলাপান আসলো, ইয়াং পোলাপান, এই যে আপনাদের এরকম বয়সের পোলাপান ওইখানে পড়ে। তো পড়ার খরচই করে কি, সিনেমা হলের টিকিটের চেকার আর কি, ওই দিয়ে পড়ার খরচ উঠায়। যাই হোক, সেটা তাদের ব্যাপার, তখনকার আমার জাহিলি যুগের ব্যাপার বাই। কিন্তু প্রত্যেকের একটা করে গাড়ি আছে। আমি বললাম আপনি এইরকম কাজ করেন, তারপরে গাড়ি, বলে গাড়ি তো ফালায় রাখে আপনার, ওই $500 গাড়ি চুজ করে আপনার নিয়ে যান, চললো না চলে, অ্যাজ ইজ ওয়্যার ইজ, বুঝছেন না? বড় বড় সেভরলের গাড়ি পড়ে আছে, $500 দিয়ে পাবেন আপনি। তো এটা হচ্ছে যে মানে কার, এই জন্য আমেরিকান ব্যাকগ্রাউন্ডে উনি কার বলতেছেন। এ ম্যান হু কিপস হিজ কার ক্লিন, গাড়ি পরিষ্কার রাখতে হবে, বুঝছেন মামুন? আচ্ছা, 9 নম্বর, এ ম্যান হু ইজ নট নিডি অ্যান্ড হু হ্যাজ মেনি থিংস গোয়িং অন ইন হিজ লাইফ, অভাবী মানুষকে তারা পছন্দ করে না।
মেয়েরা। এগুলো সায়েন্টিফিক, কিন্তু এটা ইসলামের ব্যাপার না, সায়েন্টিফিক ব্যাপার বলতেছে। আপনাকে বলতেছেন যে দেখা গেছে সার্ভেতে, কোন সার্ভে? উনি আমেরিকান, ওনার সার্ভে কি আমেরিকান সার্ভে, ওনার তো মদিনার সার্ভে না। মদিনা সার্ভে তো হইলে আমরা অন্যরকম দেখতাম, তাই না? ওনার হলো আমেরিকান সার্ভে। এ ম্যান হু স্ট্যান্ডস আপ স্ট্রেইট অ্যান্ড হ্যাজ গুড পোশ্চার, সোজা হয়ে হাঁটে যে, রিজু বলি না আমরা একটা কথা, মাথা উঁচু করে থাকে যে, আপরাইট যাকে বলি আমরা। আপরাইট কিন্তু একটা পার্সোনালিটির দেয়, মানে আপনি কাউকে তোয়াক্কা করেন না, বা আপনি তোয়াক্কা করেন না বলতে অ্যারোগেন্ট সেটা বলতেছি না, আপনি কারে হুজুর হুজুর করেন না, সোজা কথা। আপরাইট বলতে হুজুর হুজুর করেন না, এইটা বোঝা দিচ্ছেন। এই 10টা দিচ্ছেন। আমাদেরকে আজকের সময় শেষ করে ফেললাম নাকি? না 5 মিনিট আমরা যাই। শামীম হাসান কি গাড়ি চলে আসছে? 12টায় আসবে, আর 5 মিনিট আমরা যাই। এখানে বলতেছেন, এখানে এই লিস্টের প্রথমটাকে মানে ইম্পর্টেন্স অনুযায়ী সাজাইছেন। প্রথম পয়েন্টটা কি ছিল? এ ম্যান হু ট্রিটস হিজ ওয়াইফ উইথ ট্রু কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট। কাইন্ডনেস এবং রেসপেক্ট দুইটা কথা বললেন। মেয়েরা আসলে গার্ডিয়ান চায়। আপনি এমনি জানেন তো, ওয়ালি জানেন না? ওয়ালিকে, একটা মেয়ের ওয়ালিকে, বিয়ের আগে বাপ, বিয়ের পরে কে? হাজব্যান্ড। তারা গার্ডিয়ান চায়। গার্ডিয়ান যখন হবে সে কি হবে? একটা গার্ডিয়ান তার বাচ্চার প্রতি বা তার ওয়ার্ড, তার আন্ডারে যারা, তাদের উপর কাইন্ড হবে না? কাইন্ড হবে। শুধু ওয়ার্ড কেন, আমি গরুর প্রতি কাইন্ড হতে দেখছি গ্রামের কৃষকদের। একটা গরুর কষ্ট হচ্ছে, এটাও সে কেয়ার করে, এরকম কৃষক আমি দেখছি। এখানে বাইন্দা আসছে, বাইন্দা রেখে আসছে, ওখানে তার কষ্ট হচ্ছে, সে পেঁচাই গেছে 2বার 3বার ওই যে গাছের ভিতরে, ইসের ভিতরে, হঠাৎ খেয়াল করছে আরে গরুটার কষ্ট হচ্ছে, গিয়ে সে তাকে করে নিছে। আমি বলছি তার আন্ডারে যারা থাকবে, তার গার্ডিয়ানশিপের সবার প্রতি সে কাইন্ড হবে না? এটাই তো মানে ইসে একটা কথা আছে, হাজব্যান্ড কথাটার মানে কি? যে হাজব্যান্ডরি করে, হাজব্যান্ড ড্যাডি একটা কথাই আছে ওইখানে। হাজব্যান্ড ড্যাডি কথাটা মানে কি? যে ফ্যামিলির হাজব্যান্ড এবং ড্যাডি অ্যাট দ্য সেম টাইম, মানে তার আন্ডারে যারা আছে তাদেরকে সে প্রতিপালন করে, তাদেরকে সে যত্ন নেয়, তাদেরকে সে রেসপেক্ট করে, তাদেরকে সে আদর করে, তাদের ভালো মন্দ সেই করে, তাদেরকে সে প্রোটেক্ট করে। এই জিনিসটার কথা বলতেছেন। এটা আমরা এমনিও বুঝি, মানে আমাদের ইসলামের ওয়ালিশিপ থেকে আমরা বুঝি। ইসলামে আপনার যে একজন পুরুষ হিসেবে যে আপনার একটা এজ আছে, তার কারণ হচ্ছে যে আপনি আউট অফ কাইন্ডনেস, আউট অফ আল্লাহর দেওয়া অব্লিগেশন, আপনি আপনার ফ্যামিলিকে প্রোভাইড করেন, তাদেরকে দিয়ে খান, তাদেরকে অনেক কিছু আছে না, মানে সিরিজ অফ থিংস। যাই হোক, this is because a woman's love for her husband increases in proportion to the way he fulfills her emotional needs. একজন ওয়াইফের ইমোশনাল নিড থাকে, সেটাকে যদি ফুলফিল করেন তাহলে হাজব্যান্ডের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা প্রপোর্শনালি বাড়বে। ইমোশনাল নিডগুলোকে, এই যে ওয়ালিশিপটা হচ্ছে ইমোশনাল নিড। ছোট্ট একটা কথা, আপনি আপনার বউরে বাজারে পাঠান, কোনো ফ্যামিলিতে এটা প্রয়োজন হইতে পারে, কিন্তু জাস্ট আউট অফ আলসি আপনি আমার ভালো লাগছে, যাও তো একটু কিনে নিয়ে আসো, ইটস নট রাইট। দরজা খুলতে, আমি তো আমার দরজা খুলতে আমার বউরে পাঠাইতে চাই না। একটা দরজা বেল দিছে, একটা পুরুষ মানুষ বেল দিছে, ধরেন কথার কথা, ভেরি লাইকলি, ওয়াই শুড শি ওপেন? আমি কি খুলবো দরজা? ডোর আমি আনসার করবো, আমি বাসায় আছি না? মানে এইভাবে চিন্তা করবেন আর কি জিনিসগুলো, বুঝছেন না? বাজারে পাঠাবেন, আপনার কাজটা করে আসবে, বাজারে গিয়া আপনার কি আমার ভালো লাগতেছে না, 5 দিন কাজ করি, 6 নম্বর দিনও বাজারে যাবো, এটা ভালো লাগতেছে না, যাও তুমি একটু যাও তো ওই ইসের থেকে, নিউ মার্কেট থেকে, কাঁচা বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসো। ঠিক হলো? বোরখা পরে গেল, নাইলে হিজাব পরে গেল, মেকআপ পরে গেল, ইলিশ মাছ কিনতে যাওয়া কি মেয়ের কাজ? মেয়েদের কাজ ছেলেদের সাথে ঘষাঘষি করে, ঠেলাঠেলি করে ইলিশ মাছ কিনবে, এটা তার কাজ না, তাই না? যাক, না পারলে করবে। আপনি আপনার পানি বসন্ত হয়েছে, আপনার বিছনায় পড়ে আছেন, অথবা আপনার ঠ্যাং ভেঙে গেছে, আপনি 1 মাস বলছে ডাক্তার, বাইরে যেতে পারবেন না। অফকোর্স ঘরে কাজ করতেই হইতে পারে একজন মহিলার, একটা ইলেকট্রিক বিল দিতে হইতে পারে ব্যাংকে গিয়ে, এটা ডিফারেন্ট। কিন্তু আপনার কাজগুলাকে, যেগুলো আপনার হাজব্যান্ড ড্যাডি হিসাবে আপনার করার কথা ছিল, ওগুলাকে আপনি ডেজিগনেট করে দিলেন, আপনার ওয়াইফের উপরে চালাই দিলেন, এটা ঠিক না। তখন আপনার রেসপেক্ট কমে যাবে, আস্তে আস্তে রেসপেক্ট হারায় ফেলবেন। হার ইমোশনাল নিডস আর, তার ইমোশনাল নিড গুলা কি? একজন মহিলার, মেয়ের ইমোশনাল নিড কি? ইমোশনাল আবেগ, ইমোশন মানে আবেগ, আবেগের, মেয়েরা আবেগী, এটা তো আমরা জানি। আবেগী দেখে কিন্তু কি তাদেরকে জাজ করা হয় না ইসলামে। আবেগী দেখে কি তাদের দুইজনের সাক্ষী সমান, একজনের সাক্ষী ছেলেদের, তাই না? অনেক ব্যাপার আছে না আবেগী দেখে, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটাকেই করে, অ্যাকনোলেজ করে।
to know and feel that she is loved and valued for who she is. তার আবেগের নিডগুলা কি, আবেগের চাহিদাগুলা কি, সে জানতে চায় যে তাকে আপনি ভালোবাসেন এন্ড তাকে সম্মান করেন, সে যা তার জন্য। আমার ক্লাসে কত ভালো ভালো সুন্দর সুন্দর মাইয়া ছিল, কতজন চাইছে আমার দিকে যে আমার অ্যাটেনশন চাইছে। আমি আল্লাহওয়ালা ছিলাম, নামাজ পড়তাম, আমি কোনোদিন কার দিকে তাকাই নাই, কিন্তু শেষ পর্যন্ত দেখো তোমার মতো একজন আমার কপালে জুটছে। এতে আপনি কি বললেন আসলে? যে আপনার বউটা আপনি সারা জীবন যাদেরকে অ্যাডোর করছেন তাদের একজন না, তাই না? সে জানতে চায় তাকে আপনি তার জন্য ভালোবাসেন, সে যা সেটুকুর জন্য, তার নাকটা চাপা, তার রংটা চাপা বা যাই আছে তার, সেটা নিয়েই তাকে ভালোবাসে। যে আমি বলি না যে আরবদের একটা কবিতার কথা বলি না, ওই যে ওই লেখাটাতে আছে, ওই যে ওই ওনার নাম হচ্ছে স্টেলা হোয়াইট বলে এক মহিলা, কেন্টের এক মহিলা, বোরখা পরে চলে, খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান, বোরখা পরে চলাচল করে একটা লেখা দিয়েছিলাম না আমি গ্রুপে। ওটাতে উনি কি বলছে যে একজন আরবের কথা, একজন আরব কবির একটা লেখার কথা বলতেছে যে আমাদের কাছে আমাদের মেয়েরা হচ্ছে ডায়মন্ড বা পার্লের মতো, মুক্তা বা ইসের মতো, ওই কি বলে হীরার মতো। আমরা তাদেরকে মখমলে জড়াইয়া পকেটে রাখি, বাইর করে সন্তর্পণে একা দেখে আবার পকেটে ঢুকায় রাখি মখমল দিয়ে, মানুষের কাছে এক্সপোজ করি না। মানে হোয়াট শি ইজ। আপনার যদি, আমি আগেও বলছি আবারও বলছি, খুব র কথা, আপনার যদি সিনেমা না দেখতেন, পোস্টার না দেখতেন, বিলবোর্ড না দেখতেন, ফেসবুক না দেখতেন, পর্নোগ্রাফি না দেখতেন, ফিল্ম শো না দেখতেন, সিরিয়াল না দেখতেন, তাহলে আপনার বউ সে যাই হোক না কেন সে আপনার কাছে ইউনিক হইতো। এবং তার ভিতরেই আপনার আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে তার মানে ফিচার্স অফ অ্যাট্রাকশন দিয়ে রাখছেন। এইভাবেই আল্লাহ আমাদেরকে বানাইছেন, তাকেই আপনার রাজরানী মনে হইতো। ওই কবিতাটার মানে হচ্ছে এটা, যে আমাদের কাছে আমাদের এক এক বউগুলো এক একটা প্রিন্সেস, আমরা তাদেরকে সযত্নে মখমলের ভিতর রাখি, আউট ইন দ্য ওপেন তাদেরকে এক্সপোজ করি না, তাই না? এইভাবে আপনি দেখতেন যদি আপনার এক্সপোজারটা ওরকম না হইতো ফর হোয়াট শি ইজ, সেই জন্য আপনি তাকে ভালোবাসতেন। বিকজ এভরি ওমেন, তার ভিতরে আল্লাহ একটা ইউনিক জিনিস দিয়েছেন, ফেমিনিটি, যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে, এবং সেটা তার চেহারা সুরতের ভিতরেও যাই থাক না কেন তার একটা ইউনিকনেস আছে, তার একটা ইউনিক কজ অফ অ্যাট্রাকশন আছে। আপনি সেটা রিয়েলাইজ করতেন এবং সেই জন্য তাকে ভালোবাসতেন। কিন্তু আজকে কেন পারেন না? আপনার অফিসে আপনি দেখতেছেন ডানাকাটা পরীরা ঘুরতেছে সব, আপনার ওই এরোপ্লেনে দেখতেছেন এয়ার হোস্টেস, বুঝছেন না? আজকাল তো দোকান টোকানও বেড়ে গেছে। অনেকদিন পরে একদিন ওই ইসে গেলাম আমার ওয়াইফ্রেন্ড নিয়ে, কি যে ইস্টার্ন প্লাজা না কি ওটা, ওই যে মোতালিব প্লাজার পাশে, ওটার নাম কি, ইস্টার্ন প্লাজা? আচ্ছা, ও মা, ওটা দেখি শাড়ির দোকান টোকান সব মেয়েরা বসে রয়েছে, সেলসম্যান বসে রয়েছে, আবার গপ্প করতেছে। মানে গপ্প মানে অন্যরকম একটা ইউনিসেক্স ব্যাপার আর কি, বুঝছেন না? জগৎটা ইউনিসেক্স জগৎ আর কি। মানে কোনো একটা আগে একটা ছিল না যে এখানে মেয়েরা বসে, এখানে বসে না, এই জায়গাটা মেয়েরা থাকে, এই জায়গাটা থাকে না, এই লাইনে মেয়েরা থাকে, এই লাইনে থাকে না, সবখানে আছে। ট্রাক ড্রাইভার দেখছেন নাকি? বাংলাদেশে এখন দেখিনি আমি, কদিন পরে তো ট্রাক ড্রাইভারও দেখবেন। আমি ইসে দেখছি ট্রাক ড্রাইভার, এই যে আমেরিকাতে আমাদের ওই যে আমরা যখন কন্টেনার গুলো করতাম, বা অর্ধেক ট্রাক মেয়েরা চালাইতেছে, বড় ট্রাক গুলো, ওই যে লরি কন্টেনার নেয় যেগুলো, বাচ্চা কানতেছে ঘরে, সে ট্রাক চালাইতেছে, এখানে অর্ধেক ট্রাক তারা চালাইতেছে। তারপরে কি বলতেছে, এই শেষ, এই প্যারাগ্রাফটা শেষ করে শেষ, কি বলতেছে, and to have her husband respect her and not degrade her by calling her names like stupid, lazy. সে চায় তার হাজব্যান্ড তাকে রেসপেক্ট করুক এবং নাম মানে আজে বাজে নামে না ডাকুক, লাইক স্টুপিড, লেজি, বলে না, আরে তোমার মাথায় কিছু আছে নাকি, তুমি এগুলো, অথবা তুমি তো ঘুম থেকে, তার দোষ থাকতে পারে, কিন্তু সেই দোষটাকে যদি আপনি ডাকেন বারবার, এটা কি উন্নতি হবে? কোনো উন্নতি হবে না, বরং সেই দোষটাকে কিভাবে ওভারকাম করবে দুজন মিলে সেটার জন্য চেষ্টা করতে পারেন। অর বাই ইনসাল্টিং আর ফ্যামিলি, খুব খুব গ্রেভ একটা জিনিস, কিন্তু খুব গ্রেভ একটা জিনিস, বাপ ভাই নিয়ে খোটা দেওয়া, খুব গ্রেভ জিনিস, আমাদের দেশে খুব কমন না, খুব কমন। তোমার বাপ তো কত সস্তায় সাইরে দিছে বিয়াটা, আমার সাথে বিয়া দিয়া কিছুই নেই আমি মুসলিম দেখা, আমি প্র্যাকটিসিং মুসলিম দেখে কিছুই নেই, 4 পয়সা দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে আমার কাছে। কিন্তু দেখো গিয়ে তোমার বোন রে কেমনে দিছে, সোফা সেট সহ শুরু করে সব কিছু দিয়ে দিছে। আপনি কি কমপ্লিমেন্ট করলেন? এটা আপনি কমপ্লিমেন্ট করলেন না, আপনি খোঁচা দিলেন। এবং পসিবলি আপনার ভিতরে একটা জ্বালা আছে যে আপনি কিছু পান নাই, নেন নাই এবং পান নাই, এটার লিগে জ্বালা আছে। যদিও মুখে আপনি বলতেছেন যে না মুসলমানরা যৌতুক নেয় না, এটা হারাম, কিন্তু ভিতরে আপনার একটা জ্বালা আছে। or by insult, whether
বিহাইন্ড ক্লোজ ডোরস অর ইন ফ্রন্ট অফ আদার্স, এটা ক্লোজ ডোরের ভিতরে করলেও তার মনে এই কষ্টটা থাকবে যদি বাপ ভাই নিয়ে আপনি খোটা দেন। মেয়েদের কিন্তু বিশেষ করে বাংলাদেশি মেয়েদের অত্যন্ত সফট কর্নার থাকে তাদের বাপ ভাইদের প্রতি। এটা আপনারা বুঝবেন যাদের যাদের মা, আপনাদের এই জেনারেশনে বুঝবেন না, কারণ এই জেনারেশনের বউরা নাইরের কনসেপ্টে উঠে গেছে। আমি বুঝতাম আমার মায়ের কত সফট কর্নার ছিল, মানে ট্রেনটা থেকে উঠলো চেঞ্জ পার্সন একটা, এখান থেকে বাড়ির দিকে যাইছে, পয়লা কথা কি 10টার সময় উঠবো না, 11টায় উঠবো না, মানে কিছু করার নাই বাপের বাড়ি গিয়ে 2 মাস 3 মাস থাকতেছে, বুঝছেন না? মানে এটা আলাদা একটা জায়গা বাপের বাড়ি, সেই জায়গাটা নিয়ে যে আপনি খোঁচা দেন যে তোমার বাপে তো খুব সস্তায় কাম সাইডে দিছে আমার কাছে বিয়া দিয়া, বুঝছেন না? এগুলো আমরা করবো না ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যদি সত্যিকার মানে লাভজনক কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহ, আর যদি আমাদের জন্য ক্ষতিকর কিছু শুনে থাকি আমরা সমস্ত দোষ বা দায় দায়িত্ব আমার, এবং এটা শয়তানের কাছ থেকে আসছে। আমরা চেষ্টা করব আমরা যা শুনলাম তার উপরে আমল করার এবং চিন্তা করার। এগুলো আমাদের এই সমস্ত কথাগুলা আমাদের চারিপাশে, মানে এগুলো কোনো গল্পের কথা না, এগুলো কোনো উপন্যাসের বা কল্প কাহিনীর কথা না, এগুলো আমাদের ডে ইন ডে আউট আমাদের ফ্যামিলিতে, আমাদের ভাইয়ের, আমাদের বোনের, আমাদের মেয়ের, আমাদের বাপের, আমাদের মানে আশপাশে ঘটতেছে। এগুলা আমরা চোখ কান খোলা রাখলেই বুঝবো এটা। এবং আমরা সবকিছু কিসের জন্য করব? আল্লাহ সন্তুষ্টির জন্য করব। কারণ আল্লাহ একটা লাভিং রিলেশন পছন্দ করেন। আল্লাহ সেই ওয়াইফকে পছন্দ করেন যার উপর তার হাজব্যান্ড স্যাটিসফাইড। আল্লাহ সেই হাজব্যান্ডকে পছন্দ করেন যার সম্বন্ধে তার ওয়াইফ সার্টিফাই করে। আমরা এগুলো পাইছি না হাদিসে? আমরা পাইছি না এগুলো? আমরা সেই জন্যই মানে প্রাইমারিলি আমরা সেই জন্যই এটাতে হিট নেব বা এটা নিয়ে চিন্তা করবো। প্রাইমারিলি কিন্তু আমাদের সকল ভালো কাজের একটা হবে আল্লাহ সন্তুষ্টি, তাইলে সেটা ইবাদত হবে। সব ভালো কাজ, এটা হয়তো দুনিয়াবি সেন্সও ভালো কাজ বা মান্ডেন ভালো কাজ বা সেকুলার ভালো কাজ বা কমিউনিস্ট ভালো কাজ, কিন্তু আমাদের কাছে ভালো কাজ হওয়ার পিছনে একটা হবে, ইম্প্যাটাস হবে আল্লাহ সন্তুষ্টি বা আল্লাহ আমাদের উপর খুশি হবেন। আবারও আসসালামু আলাইকুম।